শাহেদ আলম আসলে আমি চিনলাম না। শাহেদ আলমকে চিনেন না? না, না আমি আসলে চিনতে পারি না। ছাত্র শিবির এবং ছাত্রদল এরা বন্ধু। এরা তো বন্ধুর চেয়েও বেশি। এরা তো ভাই ছিল। আচ্ছা। এরা তো বন্ধু ছিল না। এরা এক প্লেটে খাবার খাওয়া লোক। এরা এক বিছানায় ঘুমানো লোক। এরা আচ্ছা। এক হ্যান্ডকাফে ২ জন ২ দলের থাকা লোক। সব শালা চোর। মেঘ মোল্লার বসুর যে অবস্থা, সে আমাকে মানুষ বলে গণ্য করবে কিনা আমি জানি না। আমার কাছে মেঘ মোল্লার টু সাম এক্সটেন্ট উগ্র ডানপন্থী। বামপন্থীদের ভোটের রেশিও ছিল 0.17%। জামাত ক্ষমতায় আসলে বামপন্থীরা কালকে থেকে শফিক সাহেবের সাথে ওরা বসে চা খাওয়া শুরু করবে। আগামী ২ মিনিট আপনি চিটাঙ্গা ভাষায় আমার সাথে কনভারসেশন না, এটা অড। এটা আসলে চিরেঙ্গা লোকদের সাথে অসম্মান, চিরেঙ্গা ভাষাকে অসম্মান করা হয়। চিরেঙ্গা ভাষা একখান জিনিস গড়ে মজা আছে যে বাংলাদেশও আর হন জায়গাত নাই। গাল দিয়ে মজা আছে চিরেঙ্গা ভাষা। আমার আব্বা আম্মার বিয়ের ঘটক ছিল জামাতের বর্তমান নায়েবে আমি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব। নিউ সেটেলমেন্টটা ওল্ড সেটেলমেন্টের চেয়ে অনেক ভালো হবে। এনসিপির একটা বড় অংশ এরা আওয়ামী বয়ানে মুক্তিযুদ্ধপ্রেমী। জামাত প্রধান যেই কথাটা বলে ইউনিয়ন পর্যায়ের লোক সেম কথাই বলে। এনসিপি ফান্ডিং পাইলে বাংলাদেশ কেন পাচ্ছে না? মূল ফেস হিসাবে যাদেরকে মানুষ চিনত তারা এনসিপিতে, যাদেরকে মানুষ চিনত না তারা বাংলাদেশ। বিএনপি, আওয়ামী লীগ এদেরকে দিয়ে কখনোই পরিবর্তন সম্ভব না। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ডায়েরি আয়োজিত ফায়েজের ডায়েরি পডকাস্টে। আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে যিনি সবচেয়ে বেশি পরিচিত র্যাপার তাহমিদ নামে। তিনি আমাদের স্টুডিওতে এসেছেন এবং কথা বলবেন র্যাপ বিষয়ে এবং বাংলাদেশের সমসাময়িক রাজনীতি এবং তারুণ্যের যে রাজনৈতিক উত্থান ঘটেছে এ ব্যাপারে আমরা আলাপ আলোচনা করব। সালাম আলাইকুম। সালাম আলাইকুম ফায়াজ সাহেব, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। কেমন আছেন তাহমিদ? আলহামদুলিল্লাহ। কেমন যাচ্ছে আপনার দিনকাল? দিনকাল তো আলহামদুলিল্লাহ আল্লাহ চালায় নেয়। দিনকাল তো কারো থেমে থাকে না কিছুর জন্যই। আমরা বরাবরের মতোই আপনার কাছে জানতে চাইবো যে আপনার বেড়ে ওঠা এবং আপনার পড়াশোনা এবং আপনার শৈশবের যেই জীবন, আরাফাত সেটা শৈশবের সম্পর্কে। জীবন। নিশ্চয়ই আপনার শৈশবের জীবন। আরাফাত শৈশব মানেই আরাফাত। তাই নাকি? ছোট ভাই আরাফাত শৈশবের কথা যেহেতু চলে আসছে সেহেতু শুরু করি বিসমিল্লাহ বলে। হ্যাঁ, হ্যাঁ। আমার জন্ম, আমার বেড়ে ওঠা কুমিল্লার ১৪ গ্রামে। সেখান থেকে আমার পড়াশোনার জন্য কক্সবাজারে থাকা ৫ বছরের মতো, তারপর ঢাকায় শিফট হওয়া, এখন আবার ঢাকায়। পড়াশোনা একটু অদ্ভুত টাইপের পড়াশোনা আমার। সেটা হচ্ছে গিয়ে প্রথমে আমি হাই স্কুল করে ডিপ্লোমা করলাম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, তারপর বিএসসি, তারপরে মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো মোটামুটি ট্র্যাক চেঞ্জ করে একেক সময় একই দিকে যাওয়ার যে ব্যাপারটা, আচ্ছা। এই হচ্ছে আমার আপনার গ্রামের বাড়ি কই? আমার গ্রামের বাড়ি কুমিল্লার ১৪ গ্রাম। কিন্তু অনেকেই তো আপনাকে চিটাঙ্গা মনে করে। এর চিটাঙ্গা পেছনে কারণ কি? চিটাঙ্গা মনে করার একটা বড় কারণ হচ্ছে চাটগাঁয় ল্যাঙ্গুয়েজটা জানা। আপনি কি পারেন? মোটামুটি আমার তো মনে হয় পারি। আসলেও আমার বড় ভাইরা যারা বলে যে না তুমি প্রিটেন্ড করো, হয় না, কিন্তু আমি চেষ্টা করি। আচ্ছা, আগামী ২ মিনিট আপনি চিটাঙ্গা ভাষায় আমার সাথে কনভারসেশন না, করুন। এটা অড। এটা আসলে চিটাঙ্গা লোকদের সাথে অসম্মান, চিটাঙ্গা ভাষাকে অসম্মান করা হয়। কেন? সেটা হচ্ছে আমি সবসময় বলি কখনো কোনো এলাকার ভাষায় কথা বলা উচিত না যদি না প্রপারলি পারি আমি। সেটা ওই এলাকার মানুষের জন্য ইনসাল্টিং হয়। আপনি প্রপারলি পারেন না? আমার তো মনে হয় আমি পারি না। যদিও মানুষ বলে আমি পারি। মানে আপনি চিটাগংয়ে তো অনেকগুলা মানে ল্যাঙ্গুয়েজের যে অ্যাকসেন্ট, ডায়ালেক্ট, হ্যাঁ, অনেকগুলা ডায়ালেক্ট অনেক আছে। ডায়ালেক্ট আছে, আবার অ্যাকসেন্টের মধ্যে অনেক ডিফারেন্স আছে। আপনি মানে দক্ষিণ চট্টগ্রামের অ্যাকসেন্টে কথা বলতে পারেন নাকি মানে সদর চট্টগ্রামের অ্যাকসেন্টে কথা বলেন? বা যেহেতু আমার থাকা হুম, মোটামুটি একটা মানে বড় হওয়ার সময়টা আমি ছিলাম কক্সবাজারে। আচ্ছা। সেহেতু আমার ভাষার ভিতরে কক্সবাজার, মহেশখালী এবং কিছু ক্ষেত্রে হুম, রোহিঙ্গা টানগুলোও চলে আসে। আচ্ছা। তো ওই জন্য আমার আমার ডায়ালেক্টটা হচ্ছে একদম দক্ষিণ চট্টগ্রাম, হুম, কক্সবাজার কেন্দ্রিক। তাই? আর উত্তর চট্টগ্রামের অনেকে ওই এই যে এখন পার্থক্য এখানেই। আমি যখন হুম, দক্ষিণ চট্টগ্রামের ভাষায় কথা বলি, মানে যারা মেইন চট্টগ্রাম শহরের তারা হুম, বলে যে হয় না। হুম, হুম, আর দক্ষিণ চট্টগ্রাম ছাড়া যখন আমি নরমাল চট্টগ্রাম ভাষায় কথা বলতে যাই, ওটা আসলেই হয় না। হুম, হুম। এইজন্য আমি মানে চিরেঙ্গা লোকদের সাথে বেশি একটা কথা বলতে যাই না চিরেঙ্গা ভাষায়। এই প্র্যাকটিস অনেক কতদিন ধরে শুরু করছেন প্রায়? এই প্র্যাকটিস আমার তো শুরু হয়ে দেয় ২০১৪ সালে গেলাম দেয় কক্সবাজার। হুম, ২-৩ বছর মানুষ হতা হওয়ার কিছু না বুঝি। আচ্ছা, আচ্ছা। চেষ্টা করি হ্যাঁ, ফোনিতে মানে হালকা 1-2 হইতে আগে। আইয়ে। আচ্ছা। কিন্তু আর বাংলাদেশের মধ্যে ধারণা হইলে হুম, যে বাংলাদেশের মানুষে মানে বাংলা ভাষার মধ্যে যেই উপভাষা আছে, বাংলাদেশের মধ্যে যেই উপভাষা আছে, আঞ্চলিক ভাষা আছে, বেগগিনের মধ্যে হত হইতে পারে কিন্তু চিটাঙ্গিয়া ভাষা না পারে। যেমন নোয়াখালীর ভাষায় হত হইতে পারে, কুমিল্লার ভাষায় হত হইতে পারে, রংপুর অঞ্চলের ভাষায় হত হইতে পারে, কিন্তু চিটাঙ্গিয়া ভাষা নাকি কেউ না পারে। কিন্তু অনেকা বেগগুণোত্তন বারে ব্যতিক্রম। ইয়ান হারণ কি? এখন মানে ব্যতিক্রম আর হারানো হলে চিরেঙ্গা ভাষা একখান জিনিস গড়ে মজা আছে যে বাংলাদেশও আর হন জায়গাত নাই।
আচ্ছা, আচ্ছা। গাইল দিয়ে মজা আছে চিরেঙ্গা ভাষার। যে ভাষাত গাইল দিয়ে মজা আছে, আচ্ছা। এই ভাষার ওরে কোনো ভাষা নাই। মানে গাইলের মধ্যে চিরেঙ্গা ভাষা খুবই সমৃদ্ধ। গাইলের মধ্যে চিরেঙ্গার ওরে কোনো ভাষা নাই। পৃথিবীর মধ্যেও অনেক জানা মতে। পৃথিবীর তো আরা বাংলাদেশী ভাই, আরা বাঙালি নয় কিন্তু বাংলাদেশী। আচ্ছা, আচ্ছা। যেহেতু বাংলাদেশী, পৃথিবীর আহনো ভাষা দিয়ে আত্ম হামকি। হুম, হুম। আর বাংলার ভিতর যে ডায়লগটা আছে এর ভিতর সিডাং বেস্ট। যাই হোক, আমরা ভাষার মাসে যেহেতু কথা বলছি, এই জন্য আমরা ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা আঞ্চলিক ভাষাও একটু প্র্যাকটিস করলাম। যে যাই হোক, এরপরে আপনার যেই মানে বেড়ে ওঠা কুমিল্লাতে, আবার চট্টগ্রামে কিছুদিন ছিলেন প্রায় 5 বছর। তো আপনার অভিজ্ঞতার যে ঝুড়ি, এটাও নিশ্চয়ই সমৃদ্ধ। আমরা যদি জানতে চাই যে স্পেসিফিক যে আপনার পলিটিক্যাল জার্নিটা কিভাবে শুরু হয়, এটা কি হুট করে বিশেষ করে যে 5ই আগস্টের পর যে তরুণদের মধ্যে একটা পলিটিক্যাল বা রাজনৈতিক একটা যে জোয়ার শুরু হলো, ওই জোয়ারের মধ্যে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে গেছেন, নাকি আগে থেকে আপনি রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করেছেন? রাজনীতিতে আমার সম্পৃক্ত হওয়া আমার জন্মের আগে। আমার আব্বা আম্মার বিয়ের ঘটক ছিল জামাতের বর্তমান নায়েবে আমি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব। তো ওই দিক দিয়ে আমার জন্মের আগে থেকে আমি পলিটিক্যাল। আমার নানা ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা, নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ছিলেন। ওই সূত্রে মানে যেটা বর্তমান ভাষায় জামাতি ফ্যামিলি, আচ্ছা, আচ্ছা। ওই জামাতি ফ্যামিলি থেকে বিলং করা হয়েছিল ছোটবেলা থেকেই। আচ্ছা, আচ্ছা। তারপরে যখন হাই স্কুলে উঠলাম, হুম, তখন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরে জয়েন করা। হুম, সেখান থেকে আস্তে আস্তে একটা বড় সময় তাদের সাথে থাকা। হুম, শেষ মুহূর্তে যখন আমি কক্সবাজার থেকে ঢাকায় শিফট করি, ছাত্র শিবির থেকে প্রপারলি ছুটি নিয়েই আমি ঢাকায় শিফট করি। হঠাৎ উড়ে এসে জুড়ে বসার যে ব্যাপারটা, আমার পলিটিক্যাল জার্নি শুরু হচ্ছে 2008 সালের নির্বাচনে। স্ট্র্যাটেজিগুলো যখন ওরা সাজাচ্ছে, পাশে বসে থাকতেছি, ভোটার স্লিপ তৈরি করতেছি, তখন থেকেই পলিটিক্যাল জার্নি শুরু, পলিটিক্স বোঝা শেখা। আমার বাসায়, মানুষের বাসায় ফ্যামিলি টেবিলে যেটা হয়, খাওয়ার টেবিলে ফ্যামিলি গসিপ হয়। আমার বাসায় খাবারের টেবিলে রাজনৈতিক গসিপ হয়। হুম, কোথায় কি ঘটলো, কোন নেতা কি বলল, হুম, হুম। কোন নির্বাচনে কি হতে যাচ্ছে, এইসব আলোচনা আমার বাসায় হয়। আমার রাজনৈতিক জীবনে স্ট্রাগলের মধ্যে আমার সর্বপ্রথম জেল খাটা হচ্ছে 2015 সালে কক্সবাজারে। তখন থেকে আমি অ্যাক্টিভ পলিটিক্সে ছিলাম। তারপরে ঢাকায় আসার পর 2019 সালে আরেকবার জেল খাটলাম। মামলাগুলো তো এখনও চলমান। তো আপাত দৃষ্টিতে ঢাকায় যেহেতু ছিলাম না, হুম, হুম। সেহেতু দেখে মনেই হতে পারে যে আমি উড়ে এসে জুড়ে বসছি। আচ্ছা, দ্যাট ডাজন্ট মিন আমি ছিলামই না। আমি আচ্ছা, ছিলাম। বাংলাদেশেই তো ছিলাম। হুম, বাংলাদেশের রাজনীতিতেই তো ছিলাম। হুম। বাংলাদেশের বাংলাদেশের মানুষের অধিকার মানে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা, পুনঃপ্রতিষ্ঠা। পুনর্প্রতিষ্ঠার জন্যই তো হুম, সংগ্রাম করেছি। হুম, ওই পুনর্প্রতিষ্ঠার জন্যই মাইর খাইছি আমরা। হুম। সো ওই ক্ষেত্রে আমাকে যদি বলা হয়, কেউ যদি বলে শান্তি পায় যে আমি উড়ে এসে মাইর জুড়ে খাইছি বসা। আমরা বলতে কি আমরা খেয়েছি, নাকি আপনি খেয়েছেন স্পেসিফিক? আমরা বলতে আমি কখনোই আমাকে একা বলি না। আমরা বলতে আমি ছিলাম ছাত্র হুম, শিবির, ছাত্র দল, হুম, যারা ফ্যাসিবাদ আন্দোলনে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আজকের যেই পরিস্থিতি, এটা দেখে তো হয়তো জেনজি ভাববে ছাত্রদল, ছাত্র শিবির চরম শত্রু। হুম, হুম। এটা একটা ভুল ধারণা। আচ্ছা। এরা কিন্তু একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাইর খেয়েছে। মানে এরা আপনি বলতে চাচ্ছেন ছাত্র শিবির এবং ছাত্রদল এরা বন্ধু? এরা তো বন্ধুর চেয়েও বেশি। এরা তো ভাই ছিল। আচ্ছা, এরা তো বন্ধু ছিল না। এরা এক প্লেটে খাবার খাওয়া লোক। এরা এক বিছানায় ঘুমানো লোক। এরা আচ্ছা, এক হ্যান্ডকাফে ২ জন ২ দলের থাকা লোক। আচ্ছা, আচ্ছা, এরা তো শত্রু ছিল না, এরা প্রতিপক্ষ। আচ্ছা। এখনো রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারে, এরা শত্রু না। হুম। কিন্তু আমরা তো এখন দেখতে পাচ্ছি যে শিবিরকে দেদারসে আপনার ছাত্রদল কর্তৃক মানে রাজাকার বলা হচ্ছে। আবার অপরদিকে শিবির ছাত্রদলকে চাঁদাবাজ বা অন্যান্য ফ্রেমিং এর মধ্য দিয়ে তাদেরকে আখ্যায়িত করা হচ্ছে। এই জিনিসটা হঠাৎ করে কিভাবে আসলো? এই জিনিসটা হুম, এখন পলিটিক্স করতে হইলে তো হুম, প্রতিদ্বন্দ্বী থাকবে। হুম, হুম, প্রতিদ্বন্দ্বীর জন্য আমি যদি আসলে বিরোধী দল আর সরকারি দল ২ দলই যদি একই সুরে কথা বলে, হুম, হুম। তাহলে এটা জনগণের জন্য ক্ষতিকর। আচ্ছা। বিরোধী দল কোনো ভুল করলে সরকারি দল সেটাকে অ্যাটাক করবে। হুম, সরকারি দল সামান্য থেকে ন্যূনতম কোনো ভুল করলে হুম, বিরোধী দল সেটা নিয়ে কথা বলবে, আন্দোলন করবে। হুম, এই কথার যে লড়াইটা, হুম, এটা চলবে, এটা থাকবে। এটা হুম। খুবই স্বাস্থ্যকর। যতক্ষণ না পর্যন্ত কাউকে বেআইনিভাবে হেনস্থা করা হচ্ছে, কাউকে বেআইনিভাবে মারধর করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। হুম। মনে করেন পলিটিক্সে একটা প্যারাডাইম শিফট হইল, বিশেষ করে 5ই আগস্টের পর। যেমন আমরা আমাদের ছোটবেলা থেকে দেখেছি আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি। এই বাইনারির মধ্যে রাজনীতিটা সীমাবদ্ধ ছিল। কিন্তু এখানে একটা ৫ কারেকশন আছে। আওয়ামী লীগ, বিএনপি না। হুম, আওয়ামী লীগ, বিএনপি জামাত। ইয়াস, আওয়ামী লীগ, বিএনপি, জামাত। ওইটাতে আসতেছি আমি, ওইটাতে আসবো। আওয়ামী লীগ, বিএনপি। কিন্তু এই বাইনারি থেকে হঠাৎ করে মানে প্যারাডাইম শিফটটা এমনভাবে ঘটলো যে আওয়ামী লীগ যখন উৎখাত হলো, বাংলাদেশে ওখানে একটা স্পেস তৈরি হইলো। ওই স্পেসে
জামাত আসলো। তো ফলে জামাত এই ওই যে বিএনপির সাথে যে মিত্রতা ছিল এটা হঠাৎ করে নষ্ট হলো, তাই না? এবং প্রতিদ্বন্দ্বিতার কাঠগড়ায় তারা দাঁড়ালো, একে অপরকে পলিটিক্যালি যেভাবে হেনস্থা করা যায় কিংবা বিলিটল করা যায় কিংবা পরাজিত করা যায়, এই ভাষাগুলো তারা উভয় পক্ষ থেকে মানে মাঠে ছাড়ার চেষ্টা করতেছে। তারই নমুনা কি ছাত্রদল এবং শিবিরের মধ্যে বর্তমানে যে বৈরিতা দেখা যাচ্ছে, এটা কি তারই নমুনা মনে করেন আপনি, নাকি অন্য কিছু? আমাদের একটা জিনিস সবার আগে স্বীকার করতে হবে, হুম হুম আমরা ইউরোপে বসবাস করি না। আমরা একটা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল একটা দেশে বসবাস করি। উন্নত না, উন্নয়নশীল। উন্নয়নশীল মানে হুম উন্নত হওয়ার পথে আছে। হুম হুম হবে ইনশাল্লাহ, আমরা তো চাই হোক। হুম হুম তো ওই পথে থাকা একটা দেশ হুম যেখানে রাজনীতি মানেই একটা মানে নেকেড ফাইট, হুম যেটা আমি বলি। একটা হুম নেকেড ফাইট। হুম হুম ক্ষমতা দখল, পুনর্দখল, এই দ্বন্দ্ব। হুম হুম এই দ্বন্দ্ব যখন থেকে শুরু, সেটা বাংলাদেশ সৃষ্টির আগে থেকেই হুম হুম এই দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্ব ব্রিটিশ ইন্ডিয়াতে ছিল, হুম এই দ্বন্দ্ব পাকিস্তানে ছিল, তারপরে বাংলাদেশেও আছে। হুম যখনই আমরা ছোটবেলা থেকে, আপনি যেটা বললেন যে বিএনপি অথবা আওয়ামী লীগ, অথবা বিএনপি অথবা আওয়ামী লীগ, এই ২ টা বাইনারিতে ছিল। সেখান থেকে শিফট হওয়ার পরে জামাত একটা যে ভয়েড তৈরি হয়েছে, সেই ভয়েডে জামাত এসে জায়গাটা পূরণ করার চেষ্টা করছে। এই করার পরে সেখানে তারা এখন আওয়ামী লীগের জায়গায় অন্য একটা প্রতিপক্ষ বিএনপির সামনে। ওকে। এই প্রতিপক্ষর বিপক্ষে এখন তারা যে পলিটিক্সটা আগে করে আসছে, ওইটাই কিন্তু হবে। হুম নতুন করে কিন্তু হবে না কিছু। হুম প্রতিপক্ষ চেঞ্জ হবে, পলিটিক্সের মডেল তো আগেরটাই থাকবে। আগের মডেলে থাকতে হলে আচরণও আগের মতোই হবে। হুম সেই জন্য এখন আমরা বিএনপি জামাতের যে দ্বন্দ্বটা, বিএনপি জামাতের দ্বন্দ্ব কিন্তু হঠাৎ করে এখন হয় নাই। আওয়ামী লীগের শাসনামলের শেষ দিকে কিন্তু বিএনপি জামাতের জোট ভেঙে যাচ্ছিল, আমরা শুনতে পাচ্ছিলাম। হুম হুম আনঅফিসিয়ালি কিন্তু অনেকে বলছিল যে আমাদের তো জোট অবশিষ্ট নেই আর। আমার কাছে যেটা মনে হয়, ম্যাডাম অসুস্থ হওয়ার পর থেকে এটা প্রকট আকার ধারণ করে। বিশেষ করে পোস্ট প্যান্ডামিক পোস্ট যেটা। প্যান্ডামিক এবং হুম ম্যাডাম অসুস্থ হওয়ার পর থেকে। হুম ম্যাডাম বলতে আমরা আসলে সবাই বাংলাদেশে একজনকেই বুঝি, হুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ম্যাডাম অসুস্থ হওয়ার পর থেকেই বিএনপি জামাতের দূরত্ব বাড়তে শুরু করে। সেটা চরম আকার ধারণ করে ৫ আগস্টের পরে, হুম যখন তাদের মানে দৃশ্যত আর কোনো প্রতিপক্ষ নাই দুজনেরই। আচ্ছা। এতদিন যদিও তারা একসাথে থাকতে বাধ্য হইছে, কারণ তাদের দুইজনের কমন এনিমি ছিল আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ নাই, তাদের জন্য আর কোনো মানে মাঝখানে আর কোনো কমন এনিমি নাই। আচ্ছা। তারা একে অপরের এনিমি হয়ে গেল। হুম যদিও আমরা চাই এটা স্বাস্থ্যকর অবস্থায় থাকুক, এটা প্রতিদ্বন্দ্বিতা পর্যন্ত থাকুক, শত্রুতা না হোক। হুম কিন্তু বাংলাদেশের যেই পলিটিক্স, ইলেকশনের মানে পর্যন্ত লাশ ফেলাতেই হবে, লাশ তো পড়লো মানে না। ঘরে আগুন দিতে হবে, বাসে আগুন দিতে হবে, ঠিক আছে, চাঁদাবাজি করতেই হবে, এখন মানে পলিটিক্যাল ইকোনমি আমরা যা দেখলাম, পলিটিক্যাল ইকোনমি কিন্তু মানে ইনফর্মাল ইকোনমি বাংলাদেশে অনেক বড় একটা অংশ পলিটিক্যাল ইকোনমি। চাঁদাবাজির যে কথাটা আমরা বলি, সেটা হচ্ছে হুম পলিটিক্যাল ইকোনমি। হুম প্রতিদিন হাজার কোটি টাকার লেনদেন। হুম এই পলিটিক্যাল ইকোনমিটা যতদিন পলিটিক্যাল ইকোনমি হিসেবে চালু থাকবে, হুম হুম ইনফর্মাল ভাবে মানুষের পকেটে যাবে, যাদের পেশা শুধুমাত্র রাজনীতি, হুম তাদের জীবিকা নির্ধারণ করবে, হুম ততদিন এটা চলতেই থাকবে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি বলেছিল, হুম যে আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলব। তার মানে উনি তো এটা বুঝায় না আমি রাজনীতি বন্ধ করে দিব, যেটা শেখ মুজিব করছিল, হুম যে আমি ছাড়া কেউ থাকবে না, আর কেউ রাজনীতি করার দরকারই নেই। জিয়াউর রহমান এটা বলতে উনি বুঝাইছিল, এই যে রাজনীতির গুড় মিষ্টি, রাজনীতি যে এত মজা, হুম। ওই মজা নষ্ট করে দিবে। আপনি আমার সাথে কি একমত হবেন যে একটা জায়গায় যে বিশেষ করে আমাদের আহ, মানে সোসাইটিতে এখনো পর্যন্ত এই ধরনের ধারণা লালন করে যে রাজনীতি এই জন্য করব, রাজনীতি গেলে আমি টাকা পয়সা কামাবো, আমার বিত্ত বৈভব তৈরি হবে, আমার খ্যাতি তৈরি হবে, আমাকে মানুষজন চিনবে, পাওয়ার তৈরি হবে, আমি শক্তি প্রদর্শন করতে পারবো। এখনো পর্যন্ত আমাদের সোসাইটিতে পলিটিক্যাল অ্যান্টিটি যারা, এরা কিন্তু এই ধরনের নিয়ত থেকে, এই ধরনের উদ্দেশ্য থেকে রাজনীতিতে জড়ায়। এই জিনিসটা কি আমাদের সমাজেই আছে কেবল, নাকি বহির্বিশ্ব এরকম একই অবস্থা? আপনার কাছে কি মনে হয়? এখন বহির্বিশ্ব সম্পর্কে আমার আসলে এত বেশি একটা আইডিয়া নাই। হুম যতটুকু আমরা দেখতে পাই ইন্টারনেট, টেলিভিশন অথবা হুম নিজেদের পরিচিত বন্ধু-বান্ধব যারা বাইরে থাকে তাদের কাছ থেকে, হুম বাংলাদেশেরটাই প্রথমে বলি। বাংলাদেশে এতদিন পর্যন্ত বাংলাদেশের পলিটিক্স ২ রকম। ৫ হুম আগস্টের আগে, ৫ আগস্টের পরে। হুম ৫ আগস্টের আগে এটাই ছিল একমাত্র সংজ্ঞা। হুম রাজনীতি মানুষ একমাত্র কারণ এটার জন্যই করত, যে আমার পাওয়ার হবে, প্রতিপত্তি হবে। হুম আমার আমার একটা কলে ওসি এই কাজটা করে দিবে। হুম আমার একটা কলে
ডিসি এই কাজটা করে দিবে। হুম। আমার একটা কলে অমুক জায়গায় পুলিশ গাড়ি ছেড়ে দিবে। আচ্ছা, আচ্ছা। এটাই একমাত্র না, প্রধান কারণ ছিল। হুম, হুম, সাথে তো বেসুমার টাকা পয়সা। হুম, কোনো হিসাব নাই। হুম, কোত্থেকে আসতেছে, কোথায় যাচ্ছে। হুম, আর পোস্ট ৫ আগস্ট তরুণ সমাজের মাথায় আমি এটাকে বলব যে তরুণ সমাজের মাথায় ঝোঁক চাপলো যে আমরা রাজনীতি পরিবর্তন করে দিব। হুম, যদিও এটা রাতারাতি পসিবল না। হুম। ওইখান থেকে এখন তরুণ সমাজের একটা বড় অংশ রাজনীতিতে আসার একমাত্র কারণটাই হচ্ছে এই সংজ্ঞাটাকে মিথ্যা প্রমাণ করা। আচ্ছা। এই সংজ্ঞাটাকে ইররিলেভেন্ট করে ফেলা। রাজনীতি হতে হবে মানুষের জন্য। হুম, রাজনীতি হতে হবে মানুষের অধিকার আদায়ের জন্য। হুম, সো আগে এটা আমি অনেকাংশেই আপনার সাথে একমত যে আগে এটা ছিল। হুম, কিন্তু বর্তমানে জিনিসটা চেঞ্জ করার জন্য মানুষ, আমাদের মতো মানুষ, আপনাদের মতো মানুষ এবং তরুণ সমাজ যেভাবে মাঠে নেমে গেছে, হুম, ইনশাল্লাহ একদিন পেরে ফেলবে তারা। হুম। হয়তো জিনিসটা ৫ বছর, ১০ বছর, ২০ বছর, আচ্ছা। একটা জেনারেশন, ২ টা জেনারেশন, কিন্তু এটা হবে। হুম। পলিটিক্যাল আপনি যে বলছেন যে সিস্টেমটা পরিবর্তন করতে চায়। অর্থাৎ আমরা যেটাকে নতুন বন্দোবস্ত বা নিউ সেটেলমেন্টের কথা শুনি। তো আমি কিসের উপর ভিত্তি করে বিশ্বাস করব আপনার নিউ সেটেলমেন্টটা ওল্ড সেটেলমেন্টের চেয়ে অনেক ভালো হবে? আমি কিসের উপর ভিত্তি করে বিশ্বাস করব? এটা বিশ্বাস করা আসলে মুখের কথায় কাউকে বিশ্বাস করা উচিত না। ওকে। নতুন বন্দোবস্ত কথাটা হুম, মূলত মোটা দাগ এটা প্রমোট করলো যে ইয়াংদের যেই নতুন দল হুম। এনসিপি, আচ্ছা। তারাই তো সবার প্রথম এই যে নতুন বন্দোবস্ত এই জিনিসটাকে অনেক বেশি প্রমোট করলো। হুম, হুম, এখন তাদের পক্ষ থেকে ৬ জন সংসদে আসছে। তা আমরা এখন হুম, সবচেয়ে এই যে লেটেস্ট ইলেকশনটা গেল, এই হুম, ইলেকশনে সেই এনসিপির হুম, যারা নতুন বন্দোবস্ত প্রচার করলো, হুম, সবচেয়ে বেশি প্রমোট করলো, হুম, তাদের ৬ জন সংসদে আসছে হুম, মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে, এমপি হুম, হিসেবে। হুম, তাদের কর্মকাণ্ডের উপর ডিপেন্ড করবে আমি বিশ্বাস করব কি করব না এই নতুন বন্দোবস্তটাকে। ওকে। তাদের কর্মকাণ্ডেই প্রমাণ হবে যে নতুন বন্দোবস্তটা কি আসলে পুরাতন বন্দোবস্তরই আরেক, নাকি এটা আসলেই নতুন বন্দোবস্ত। হুম, মানুষ কি তাদের উপর আশা রাখতে পারে, নাকি তারাও আগের সেই লোকদের কন্টিনিউশন। হুম, তাদের কর্মকাণ্ডের উপর এটা আসলে মুখে বলে বিশ্বাস করানো যাবে না। ওকে। কাজকর্মের উপরেই মানুষ বিশ্বাস করবে কি করবে না সেটা দেখা যাবে। ৫ই আগস্টের পরে নানাজন তো নানাভাবে বিখ্যাত হইছে, বিশেষ করে ইয়াংদের মধ্যে। আপনাকেও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম যে, "সব শালা চোর" এই গানটার মধ্য দিয়ে আপনি বিখ্যাত হয়েছেন, তুমুল জনপ্রিয় হয়েছেন। হঠাৎ করে র‍্যাপ গানে কি আসলেন নাকি আপনি ছোটবেলা থেকে প্র্যাকটিস করেন এই জিনিসটা? র‍্যাপ গানটা আসলে হঠাৎ করে না, ছোটবেলা হুম, থেকেও না। আচ্ছা। মোটামুটি ৮-৯ বছর ধরে আমার র‍্যাপের প্রতি একটা ঝোঁক ছিল। হুম, ওই ঝোঁক অনুসারে আস্তে, আস্তে নিজে শুনতাম, প্রচুর পরিমাণে র‍্যাপ গান শুনতাম। হুম, বাংলাদেশী, বাইরের, হুম, ইন্ডিয়ান, পাকিস্তানি, তারপরে ল্যাটিন, হুম, সব দিকের র‍্যাপগুলাই শুনতাম। তো সেগুলো শুনতে, শুনতে আমার যিনি ওই যে এমিনেমের যেন ছিল না? প্রোডিউসার ডক্টর ড্রে। হুম, আমার ক্ষেত্রে ডক্টর ড্রে হচ্ছে শুভ্র রাহা ভাই, এলএমজি বিটসের। আচ্ছা। তো শুভ্র রাহা ভাই আমাকে একদিন বললেন যে, "ঠিক আছে তুমি আসো, গান করতেছো, লিখো, একটা গান গাও।" হুম, হুম, তো উনার সাথেই মূলত আমার এই র‍্যাপের একদম রেকর্ডেড জার্নি শুরু। হুম, এর আগে করতাম। নিজেরা, নিজেরা গাইতাম, নিজেরা, নিজেরা ট্রাই করতাম। হুম, ওইটা ২০১৯-২০ সালে, হুম, তখন থেকে। আর সব শালাচোর গানটা আসলে ৫ আগস্টের পরের না। আমাদের ৫ আগস্ট হইল ২৪ এর এই অগাস্ট মাসে, আচ্ছা। অথবা পোস্ট জুলাই। হুম, ৩৬ জুলাই মানে ৫ আগস্ট। হুম, ২৪ হুম, এর জুলাইতেই হইল ৫ আগস্ট যখন আসলো। কিন্তু এই গানটা আমার রেকর্ড করা ছিল ২০২২ এ। আর গানটা আমার Spotify তে এবং ভিডিওতে আসলো ২০২৪ এর জানুয়ারিতে। মানে এটা রিলেভেন্ট হচ্ছে ৫ই আগস্টের পরে? হ্যাঁ, তো এর আগে তো যেটা ছিল, আমরা অনেক কথাই বলতে পারতাম না। ওকে। হুম, অনেক কথাই সেন্সর করে বলতে হইতো। হুম, 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 অনেক কথাই আমরা ইচ্ছে করে এড়িয়ে যাওয়া লাগতো। অনেক কথাই পরিবারের চাপে চুপ করে যাইতে হইতো। হুম, হুম, তো সব শালাচোর গানটা যখন আমি করলাম, আমি যাদেরকেই দেখাইলাম, হুম। আমার বড় ভাই রিদওয়ান মাহমুদ, উনাকে দেখাইলাম। উনি আমাকে বলল যে, "খুব সুন্দর হইছে গানটা। তুমি লেটস প্রসিড।" মানে আপনার আপন ভাই? কাইন্ড অফ আপন ভাই। আমার আপন কোনো বড় ভাই নাই। আচ্ছা। কিন্তু যদি হইতো, ওইটা হুম, রিদওয়ান মাহমুদ ভাইই হইতো। তো আমি যখন গানটা শুট করলাম, তখনও
বাংলাদেশে হাসিনার শাসন আমল চলে। গানটা যখন রিলিজ দিচ্ছিলাম, আমার গানের একটা লাইন ছিল, যতই দরবেশ সাইজা বসে থাকো সব শালা চোর। যত দরবেশ সাইজা বসে থাকো সব শালা চোর। দরবেশ বলতে আমরা কাকে চিনি তখন? একজনকেই চিনতাম, সালমান এফ রহমান। তো ওই দরবেশ শব্দটা মিউট করা লাগছে পরিবারের চাপে, যে না থাক, এত বেশি সাহস ভালো না। তো ওই গানটা আমি করলাম 2024-এর জানুয়ারি মাসেই রিলিজ করলাম। ভিডিওটা মানুষ দেখতো, কেউ কাউকে কিছু বলতো না, কেউ শেয়ার করতো না ভয়ে, যে আমি শেয়ার করলে আমার বাসায় চলে আসবে ডিজিএফআই, আচ্ছা, আমি শেয়ার করলে আমাকে অমুক জায়গায় থেকে পুলিশ হেনস্থা করবে, আচ্ছা, আমি শেয়ার করলে আমি ছাত্রলীগের টার্গেটে পড়ে যাব। আচ্ছা। কিন্তু আমি নিজেও কখনো জানতাম না কখনো আমি এই গানটা লাইভ পারফর্ম করতে পারবো কিনা, হুম, হুম। আমার এই গানটা কখনো জনসম্মুখে বাজানো যাবে কিনা। তারপর আল্লাহ আমাদেরকে জুলাই দিলেন, ওকে। আমাদের দিকে মুখ তুলে আল্লাহ তাকাইলেন, আমাদের দিকে জুলাই দিলেন। সেই জুলাইয়ের বদৌলতে এই গানটা আমরা মানুষের সামনে গাইতে পারলাম প্রথমবার। হুম। এই গানটা নিয়ে আমরা এখন কথা বলতেছি। সো এই জন্যই আমি অনেক দিক থেকেই আমরা আর্টিস্টরা জুলাইয়ের প্রতি কৃতজ্ঞ, দায়বদ্ধ। আর মিউজিক আমার আরও ছিল, আমার প্যালেস্টাইন নিয়ে একটা গান ছিল। এক বড় ভাই আছে মোহাম্মদ আবদুল্লাহ ভাই, ওনার সাথে আমার আরেক বড় ভাই আছে আশরাফ ভাই। আমরা ৩ জনে প্যালেস্টাইন নিয়ে একটা গান করছিলাম। ওই গানটা ওইটাও বাংলাদেশের মতোই হইলো। ওইটা ইউটিউব কাউকে রেকমেন্ড করে না। ওইটা ইউটিউব ব্যান করে রাখছে। কার্যত আপনি এটা খুঁজে পাবেন না যতক্ষণ না আপনাকে আমি লিঙ্ক সেন্ড করব। সেন্সর করে দেওয়া হয়েছে। মানুষ দেখতে পারে না। Spotifyও সেইম। সাজেস্ট করে না কাউকে। আপনি দেখতে যাবেন। দেখতে যাওয়ার সময় আপনাকে তারা জিজ্ঞেস করবে যে আপনি সিওর কিনা। তারপরে যদি আপনি এই ওয়ার্নিং পর্যন্ত যাওয়ার পর অনেকে দেখতে চায় না আর। এত কিছু হয়েও আমরা আসলে প্রথম থেকেই এই টাইপেরই গান করি তো। সো মানে পোস্ট জুলাই, প্রি জুলাই আমাদের গানের কাছে এগুলো ম্যাটার না। আপনাকে এনসিপির নেতাদের সাথে সখ্যতা মানে আছে বলে দেখা যায়। তো এনসিপির নেতাদের সাথে ওঠা বসার পেছনে নিশ্চয়ই আপনার একটা উদ্দেশ্য আছে এবং তাদের মনস্তত্ত্ব সম্পর্কেও আপনার আইডিয়া আছে। আপনার কাছে কি মনে হয় যে ভবিষ্যতে এনসিপির নেতারা বাংলাদেশের রাজনৈতিক যে ফ্যাক্টর হয়ে ওঠার যেই একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে, এর পেছনে কি সত্যিকার অর্থে আপনি কোনো বাস্তবিক কোনো কারণ দেখেন কিনা এবং তারা রাজনীতিতে সফল হবে কিনা? সফলতা অথবা ফলাফলের মালিক হচ্ছে আল্লাহ। আমাদেরকে চেষ্টা করতে হবে। আর হুম, এনসিপির সাথে সখ্যতা জিনিসটা আসলে এমন না। হাসিনা বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী সবার সাথে আমার সখ্যতা আছে। আমার সাথে ছাত্রদলের ছেলেদের সখ্যতা আছে। আমার সাথে ছাত্র শিবিরের ছেলেদের সখ্যতা আছে। হুম। আমার সাথে অনেক, অনেক মানে বাংলাদেশের বাম নেতাদের সখ্যতা আছে। আমার সাথে এনসিপি নেতাদের সখ্যতা আছে। মেঘমোল্লার বসুর সাথে আছে? মেঘমোল্লার বসুর সাথে আমার আসলে সখ্যতা নাই। সে আচ্ছা। তো আসলে মানে মেঘমোল্লার বসুর যে অবস্থা, সে হুম। আমাকে মানুষ বলে গণ্য করবে কিনা আমি জানি না। কারণ কি? মেঘমোল্লার বসু হচ্ছে এমন একজন মানুষ যিনি কিনা তার মতামতের বাইরে যে কাউকেই সে সহ্য করতে পারে না। কেন ওনারা তো উদার গণতান্ত্রিক পলিটিক্যাল ফিলোসফিতে বিশ্বাস করে, ওটা যদিও তো সমাজতন্ত্রকে বিশ্বাস করে, কিন্তু ওনারা তো যথেষ্ট নিউট্রাল পজিশন থেকে মানুষকে ডিফাইন করবার চেষ্টা করে এবং মানবতার কথা বলে এবং তাদের লিটারেচারগুলো ওগুলো দিয়ে সমৃদ্ধ। এবং ম্যাকদা যতটুকু আমি তার বক্তব্য, তার লেখালেখা পড়ি, প্রগতি চর্চার মধ্যে তারা থাকতে চায় এবং মানুষের কল্যাণেই তারা আমার কাছে মনে হয়েছে কাজ করে। পৃথিবীতে কেউ কখনো লিবারেল হইতে পারে না। পৃথিবীতে কেউ হুম, কখনো নিরপেক্ষ হইতে পারে না। হুম, পৃথিবীর সবচেয়ে লিবারেল মানুষটাও তার নিজের মতামতের প্রতি কনজারভেটিভ হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে নিরপেক্ষ মানুষটাও তার মতামতের উপরে নিরপেক্ষতা নাই তার। মানে এটাও একটা পক্ষ নেওয়া। হ্যাঁ, বাংলাদেশে যারা লিবারালিজম চর্চা করে, অ্যান্ড মেঘমোল্লারকে মানুষ আসলে বলে কি, মেঘমোল্লার হচ্ছে বামপন্থী। আমার কাছে মেঘমোল্লার টু সাম এক্সটেন্ট উগ্র ডানপন্থী। সে তার কথার বাইরে কাউকে সহ্য করতে পারে না। আচ্ছা। আমরা ডাকসু নির্বাচনের সময় দেখলাম তাদের দলের একটা ছেলে ছিল জুবেল, এটা আমি শিওর না, মানে আমরা ডাকসু ইলেকশনের সময় দেখলাম এক বামপন্থী নেতা হুম, শিবিরের যেই জিএস ছিল, যে ওর নাম কি, ফরহাদ, এস এম ফরহাদ, হুম, হুম। তাকে জনসম্মুখে বলছে আমরা আপনাকে ঘৃণা করি। আচ্ছা, আচ্ছা। বাংলাদেশে ঘৃণার চর্চা সবচেয়ে বেশি বামপন্থীরা করে। হুম। আমিও জানি, তুমিও জানো। সাদিক সাদেক কায়েম কায়েম পাকিস্তানি। এই টাইপের একটা সম্ভবত স্লোগান দিয়েছিল। সাদিক কায়েম নিজে জানে সে যে পাকিস্তানি। এটা কি আপনি ঘৃণার চর্চা কেন বলছেন? এটা গণতান্ত্রিক মানুষের বাকস্বাধীনতা থাকতেই পারে। হুম। এখন বাক তিনি স্বাধীনতা, বাকস্বাধীনতাকে ভোগ করছে। এটা আপনি আপনার ভাষায় যদি ঘৃণার চর্চা বলেন তাহলে পলিটিক্সে যারা বিরোধী শক্তি আছে তারা এই জিনিসটাকে ধার করে নিয়ে তার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। আপনি কি সেরকম মনে করেন? অপরাধ দুই ধরনের। ওকে। এক হচ্ছে নৈতিক অপরাধ, আরেক হচ্ছে আক্ষরিক অপরাধ। হুম, ফৌজদারি অপরাধ, হুম, দেওয়ানি অপরাধ,
যেগুলো আইনি অপরাধ, হুম, হুম। লিগ্যাল অফেন্স, মোরাল অফেন্স। Okay. সব মোরাল অফেন্সই লিগ্যাল অফেন্স হয় না। ঘৃণা চর্চাও সবসময় কিন্তু গিয়ে লিগ্যাল অফেন্স হয় না। এখন আপনার সাথে আমার কথা হচ্ছে, আমি হুম। আপনাকে যদি ইনিয়ে বিনিয়ে একটা ডিলিফাই করে হুম, একটা কথা বলি, আপনি হয়তো ক্যামেরার খাতিরে হাসি দিয়ে উড়াই দিবেন, হুম, মনে কিন্তু ঠিকই কষ্ট লাগতেছে আপনার। হুম, হুম, আপনি যে হাসি দিয়ে উড়াই দিলেন, ওইটাকে মানে ডিফেন্স হিসেবে ইউজ করবো আমি যদি আপনি মামলা করতে যান। হুম, হুম, যা সে তো এটা মজাই পেয়েছে, হুম, হুম, এখন কেন মামলা করতে আসছে? হুম, হুম। আর বামপন্থীরা বাংলাদেশে যেটা করে, তারা এই ঘৃণার চর্চাটা আচ্ছা। তারা নিজেরা ছাড়া, হুম, হুম, এবং তারা যাদেরকে মনে করে যে বাংলাদেশে থাকার যোগ্য, এরা ছাড়া সবাইকে বাংলাদেশ থেকে বের করে দিতে চায়। কাউকে আফগানিস্তান পাঠিয়ে দিতে চায়, কাউকে পাকিস্তান পাঠিয়ে দিতে চায়। হুম। এই যে সবাইকে ওরা ভিসা ছাড়া প্লেন ছাড়া পাঠায় দেয়, ওই লোকগুলাকেই কিন্তু বাংলাদেশে যখন ক্রাইসিস হয়, তারা মানে ভিসা ছাড়া প্লেন ছাড়া বাংলাদেশে এসে আবার ওই ক্রাইসিসের হাল ধরতে হয়। তামিম ভাই, আপনাকে তো মানুষ অনেকেই ফেসবুকে লিখতে দেখছি যে কাজী আহনাফ তাহমিদ দেখতে পুরাপুরি বামের মতো লাগে তাকে। তিনি, আমি একটা জায়গায় এরকমও দেখছি যে নেগ্রো, মানে নেগ্রো, কালো, কৃতদাসের মতো লাগে দেখতে। এরকম শব্দটাই দেখেছি আপনার হাপসি ব্যাপারে। হাপসি হাপসি গোলাম। হ্যাঁ, তো আপনি নাকি রাশিয়া থেকে ট্রেন আপ করে আসছেন, তারপরে চায়না থেকে বামপন্থী যে মাও সেতুংয়ের যে মাওবাদী যেই ধারা, সেটার উপর প্র্যাকটিস করে আসছেন। ফলে আপনার পলিটিক্যাল সেন্স হওয়া উচিত মানে লেফটিস্টদের পক্ষে, কিন্তু আপনি কট্টর ডানপন্থার চর্চার যে কথাবার্তা, এগুলো কেন বলছেন? আমারটা মনে হইতে পারে কট্টর ডানপন্থা। আচ্ছা। বাংলাদেশে বামপন্থীরাই কট্টর ডানপন্থী, ওরা কাউকে একসেপ্ট করে না ওদের কথা ছাড়া। মানে ওরা, উল্টা। হ্যাঁ, আচ্ছা। বাংলাদেশে হুম, বাংলাদেশে ট্রু লেফটিজম ডাজন্ট এক্সিস্ট। হুম, হুম, ওরা মানুষকে ডিলিফাই করে দেয়, ওরা হুম, মানুষকে নালিফাই করে দেয়, হুম, ওরা কাউকে সহ্য করতে পারে না। নিজের হুম, মতামতের বাইরে গেলে তারা একদমই মানে ওই যে মেঘমল্লার বসু যেটা করলো, হুম, হত্যা করতে চাওয়া মানুষকে হত্যাযোগ্য করে তোলা, যেটা ইশরাক বলে, হুম, 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 ওটা তারা করে। হুম। ওই যে একটা, আপনি যদি মেঘমল্লার বসুর আগের ফেসবুক প্রোফাইলটা তার হাতছাড়া হয়ে যাওয়াতে আমাদের অনেক লাভ হয়েছে, সে সেগুলো ডিলিট করতে পারে না। আচ্ছা, 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 হ্যাঁ, আমরা দেখতে পাই সে ৫ আগস্টের আহ, সে ৫ই মের শাপলার চত্বরের হত্যাকাণ্ডকে মানে উদযাপন করে। আচ্ছা, আচ্ছা। সে উদযাপন করে এক কোথাও যেন মসজিদের ইমাম সেহেরিতে ডাকাডাকি করাতে তাকে পিটানো হয়েছিল, সেটা সে উদযাপন করে। ওকে। তো সে কোন দিক দিয়ে সাম্যবাদী? হুম, সে কোন দিক দিয়ে একসেপ্টেন্স? হুম, সে তো মানুষকে একসেপ্ট করে না নিজের মতামতের বাইরে গেলে। হুম। তাহলে তাকে নিয়ে এত বড় ইস্যু বানানোর কি আছে? সে তো এখন বাংলাদেশে এই ইলেকশনে বামপন্থীদের ভোটের রেশিও ছিল 0.17%। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমরা কেন এদেরকে এত এত বেশি আলোচনা করতেছি হুম, এদেরকে নিয়ে? হুম, ওদের গণতান্ত্রিক অধিকার আছে, ওরা বলুক। হুম, ওরা ওদের মতো করে আইন ভঙ্গ না করে যতটুকু বিরোধিতা করতে চায় করুক না। ওদেরকে ইস্যু বানানোর কি আছে আমাদের? আমাদের কি আর কোনো কাজ নাই? আমাদের কি বাংলাদেশ রিবিল্ড করা লাগবে না? আমরা সেটা করি না, আমরা এদেরকে নিয়ে পড়ে থাকবো কেন? এখন যদি আপনি আমাকে বলেন যে এখানে গতকালকে মেঘমল্লার বসু, সে যেটা আমরা শুনতে পাচ্ছি, শিওর না যে সে ২০টা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করতে গেছিল, আমি তো এটাকে বলবো না যে সে আত্মহত্যা করতে গেছে। আমি বলি, পুলিশি তদন্ত দরকার। এমনও তো হইতে পারে তাকে কেউ হত্যা চেষ্টা করলো, হুম। এমনও তো হইতে পারে তাকে কেউ এটা দিয়ে খুন করতে চাইছে। ওকে। আমরা তো প্রথমেই তাকে নিয়ে বলতে পারি না যে তুমি তো সুইসাইড করতে গেছো। আমরা এটাও দেখতে পারি যে মেঘমল্লার বসু ঠিক কেন সুইসাইড করতে গেল। হুম, তার মানে কি আমরা কতটা অস্বাস্থ্যকর মানসিক এনভায়রনমেন্টে থাকি। এবং মেঘমল্লা, আমরা তো চাই মেঘমল্লার বসু সুস্থ হয়ে আসুক, সুস্থ হয়ে আসুক। আমি এই যে তাকে যে তার বিরোধিতা করি, তাও তো আমি চাই না তার অকাল মৃত্যু, অপমৃত্যু হোক, কিংবা কথি হোক। হুম, কিংবা অপমৃত্যু হোক। হুম, তার সাথে আমার বিরোধিতা চলমান থাকবে, কিন্তু তার অপমৃত্যু তো আমি কামনা করি না, যেটা সে করে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আস। কই আমরা তো কখনো ওনার তরফ থেকে এই ধরনের দাবি করছে দেখি নাই। তার দাবিগুলাই তো এমন, তার সেই যে এখন কয়েকদিন আগে টকশোতে গিয়ে বলল হুম, যে আমি তো বুঝতাম না, এই জন্য আমি শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে সেলিব্রেট করছি। ওই বয়সে বুঝতো না, হুম, এটা কথা? কখন বোঝা শুরু করছে সে? ৫ আগস্টের পরে? সো তারা যাই চায়। হুম, আমরা আরেকটা জিনিসও দেখতে পারি, হুম, বামদের, যেহেতু বাম টপিকেই আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামরা ট্রাক ভাড়া করে ওরা আনন্দ করলো। হুম। জিনিসটা অত্যন্ত ফানি। মানে নির্বাচনের পরের দিন। নির্বাচনের পরের দিন
হুম। ওরা আনন্দ করলো যে কি যেন সব রাজাকার ভাইসা গেছে বঙ্গোপসাগরে। হুম। ওদের ভাষায় যারা রাজাকার। আচ্ছা। এখন ওদের একটা জিনিস আমি বুঝি না, ওরা হাসিনার শাসন মানে না, হাসিনার কোনো কিছুই ওদের কাছে ভালো না, আবার হাসিনার ট্রাইব্যুনালটা ওদের কাছে ভালো, হাসিনার বিচার ব্যবস্থাটা ওরা আবার মানে। হাসিনা যাদের রাজাকার বললো ওরা আবার রাজাকার। তো তুমি হাসিনার একটা ব্যাপার নিবা আরেকটা নিবা না, একটু অড না? হুম। তোমার স্বার্থের সাথে যখন গেল তখন তুমি মেনে নিলা। ওরা কি করলো, ওদের ভাষায় যারা রাজাকার। এখন আমি পার্সোনালি আমি কখনোই বলতেছি না যে ওনারা রাজাকার না অথবা যুদ্ধ অপরাধী না, কারণ আমি ছিলাম না, আমি জানি না। হুম, হুম, দিস ইজ দ্য ম্যাটার অফ কোর্ট। হুম, হুম, আমার সবসময়ই সমস্যা ছিল বিচার ব্যবস্থাটা নিয়ে। হুম। বিচার ব্যবস্থাটা স্বচ্ছ ছিল কিনা, বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ ছিল কিনা। বিচার প্রক্রিয়া যদি স্বচ্ছ হয়, হুম। ওই স্বচ্ছতার ভিত্তিতে তাদেরকে যদি ফাঁসি দেওয়া হইতো, নাথিং টু সে। আচ্ছা, তারা রাজাকার বলতে কি কেবলই জামাত শিবির কিংবা ইসলামপন্থীদেরকে বোঝায়, নাকি বিরোধী পক্ষকে বোঝায়? যেমন আমি আপনাকে যদি বলি স্পেসিফিক, যেমন বাংলাদেশের মানে আপনি যদি মুক্তিযুদ্ধের ইতিহাস বিশ্লেষণ করেন, আমাদেরকে স্বীকার করে নিতে হবে যে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান আমাদের মুক্তিযুদ্ধের যে কত বড় একজন ফিগার ছিলেন, তাই না? তো তিনি বামপাড়া কিংবা বিশেষ করে আওয়ামী লীগের কিছু লোকের কাছে তিনি বরাবরই রাজাকার ছিলেন, এবং তারা সেটা টক শোতেই বলছে। বিশেষ করে আপনার বিচারপতি শামসুদ্দিন মানিক, হ্যাঁ, উনি, শহীদ আমি প্রেসিডেন্ট আমি জিয়াউর রহমান। আমি শেষ করি আপনাকে। তিনি একদম টক শো পাড়ায় বলছে যে জিয়া হচ্ছে বড় রাজাকার, ঠিক আছে? তো জিয়াকে বড় রাজাকার হিসেবে তারা আখ্যায়িত করেছে, আবার এই জিনিসটাকে বামদের কেউ কেউ লোফে নিয়ে প্রচার করতেও দেখা গেছে। ওকে, তো আবার শামসুদ্দিন মানিকের সাথে তাদের একটা গভীর সখ্যতাও ছিল, বিশেষ করে শাহরিয়ার কবির এবং শামসুদ্দিন মানিক এবং বামপাড়ার যারা আরও ইমরান সরকার সহ যারা ফিগার আছে, এদের সাথে আমরা খুবই একটা ভালো গভীর সম্পর্ক আমরা এটা পরিলক্ষিত সবসময়। একটু আগে ট্রাকের ব্যাপারটা শেষ করি, ওটা মাঝখানে আবার পরে ঢুকানো যাবে না। হুম। ওই যে ট্রাকে করে ওরা তো করতেছিল। তাইলে তাইলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাদের কাছে রাজাকার, তাদের কাছে ডাক্তার শফিক রাজাকার হইল নাকি গোলাম আজম রাজাকার হইল, এটা কি খুব বেশি বিবেচ্য বিষয়? আমি আবারও বললাম, হুম। ওদের ভোটের পার্সেন্টেজ ছিল কত পার্সেন্ট? হুম। 0.17%। হুম, হুম। আমরা যদি ওদেরকে নিয়ে বদার হয়ে যাই, তাহলে বাংলাদেশ রিবিল্ড করবে কে? হ্যাঁ, হ্যাঁ। ওরা ওদের গণতান্ত্রিক অধিকারের ভিতর থেকে যতটুকু করতে পারে করুক, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা। এটা একটা। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হুম, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। হুম, হুম, হুম। আমরা জিনিসটা এখনো গুজবাম্প নিঃসন্দেহে। হয় যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার সেই ঘোষণা নিঃসন্দেহে। বাংলাদেশের অনেক বড় একটা ঐতিহাসিক দলিল। হুম। সেই স্বাধীনতার ঘোষক, নট অনলি স্বাধীনতার ঘোষক, একটা সেক্টর কমান্ডার ছিলেন সেক্টর তিনি, কমান্ডার ছিলেন। এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। হুম, শেখ হাসিনা তো এমন সময় তার লোকজন এমনও বলতো যে জিয়া তো পাকিস্তানের পক্ষে যুদ্ধ করছে। এমনও তারা চেষ্টা করলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারটা সরায় ফেলতে। হুম, তারা এমন কোনো নোংরামি নেই যে করলো না, তারা চেষ্টা করলো ওনার খেতাব কেড়ে নিতে। হুম, তো সেই সময়ে তাদেরকে যারা প্যাট্রোনাইজ করলো, হুম, বামদের একটা অংশ, আমরা এমনও দেখতে পাইলাম হুম, একটা অংশ ওরা বেগম খালেদা জিয়ার ওই যে কি যেন বলে এটাকে, মোটিভ, হুম, হুম। পুতুল টাইপের ব্যঙ্গাত্মক পুতুল বানায় ওই ইয়াতে র্যালি করতেছে। কুশপুত্তলিকা দাও। হ্যাঁ, হুম। ওই ব্যঙ্গাত্মক মোটিভ বানায় হুম, বেগম জিয়াকে নিয়ে তারা ওই পহেলা বৈশাখে র্যালি করতেছে। হুম। সেই বামরাই এখন আবার অনেক বড় বিএনপি। আচ্ছা, একটা মজার বিষয়, বাংলাদেশে আপনি কখনো বামদেরকে বিরোধী দলে দেখবেন না। আচ্ছা। ওরা সবসময় ক্ষমতায় থাকে। ক্ষমতার পক্ষে। ওরা সবসময়ই হুম। মানে যে দল ক্ষমতায় থাকবে তাদের কোলে থাকে। আপনার কাছে কি এটা মনে হয় তাইলে যে জামাত যদি ক্ষমতায় আসে, বামপন্থীরা জামাত জামাতের ক্ষমতায় পক্ষে? আসলে বামপন্থীরা কালকে থেকে শফিক সাহেবের সাথে ওরা বসে চা খাওয়া শুরু করবে। এটা কি আপনি বিশ্বাসও করেন? আমি বিশ্বাস করি আচ্ছা, বামপন্থীরা আচ্ছা। বাংলাদেশের ক্ষমতার বিরুদ্ধে যাবে না। জামাত ক্ষমতা আসলে পরের দিন থেকে ওরা বলবে যে না না, ওরা রাজাকার ছিল, বাট শফিক সাহেব ভালো মানুষ। আচ্ছা। শফিক সাহেব চিকিৎসক মানুষ, ডাক্তার মানুষ, ওনাকে নিয়ে বলার কি আছে? উনি তো তখন জন্মই নেয় নাই। এটা হুম। এই বয়ানে ওরা চলে আসবে। আচ্ছা। এখন আমি যেটা বলতেছিলাম, তারা ইয়া করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রাক নিয়ে একটা শোভাযাত্রা করলো। আচ্ছা। জিনিসটা অনেক মজার হইলো, দেখতে এনজয়েবল মানে হয়েছে। নির্বাচনের পরের দিন। নির্বাচনের পরের দিন আচ্ছা। আমি ঢাকায় ছিলাম না, থাকলে আমিও জয়েন করতাম জিনিসটা। হুম, হুম, হুম,
সো আমি ঢাকায় ছিলাম না, থাকলে আমিও তাদের সাথে জয়েন করতাম। ইটস এ ফান অ্যাক্টিভিটি। সো ওদের সাথে এখন যা কি বলতেছে ডাজন্ট ম্যাটার, বাট জিনিসটা মজা হচ্ছে। হুম, এবং আমি দেখলাম যে ছেলেমেয়েরা নাচানাচি করতেছে, খুবই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, এনজয় করতেছে। হুম, ওরা বলল কি যে সব রাজাকার ভাইসা গেছে, মানে শেষ, জামাত শিবির শেষ, বাংলাদেশের মানুষ হারাই দিছে। আচ্ছা, আচ্ছা, প্রায় 3 কোটি ভোট পাওয়ার পরে যদি জামাত ইসলাম ভেসে যায়, আচ্ছা, তাহলে আমি বুঝলাম না কই গেল ভাইসা। 3 কোটি মানুষ যদি, ওরা যদি ওদের হিসাবে 3 কোটি মানুষ জামাত ইসলামকে ভোট দেওয়া, ওই 3 কোটিও তো রাজাকার ওকে, বাংলাদেশে, তাই না? ওদের বয়ান অনুসারে। হুম, আর ওরা যাদেরকে হাসিনার বিচার অনুযায়ী সবচেয়ে বড় স্বীকৃত রাজাকার বলতো, যাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে হুম, একটা মাঙ্কি ট্রাইব্যুনালের মাধ্যমে, হুম, এই যে মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, এরপরে সালাউদ্দিন কাদের চৌধুরী, হুম, তারপরে হচ্ছে আলী আহসান মুজাহিদ, হুম, তাদেরকে যে ওরা সবচেয়ে বেশি রাজাকার বলে। হুম, এবং এটিএম আজহার নিজেই সংসদে, হুম, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে সংসদে, হুম, মতিউর রহমান নিজামীর ছেলে সংসদে, হুম, হুম, তারপরে দেলোয়ার হোসেন সাইদির ছেলে সংসদে, আলী আচ্ছা, আহসান মুজাহিদের ছেলে কি সংসদে আসছে? না, না, আসে নাই। হুম, তো ঘুরে ফিরে তারা যাদেরকে সবচেয়ে বড় রাজাকার বলে, মীর কাসিম আলী খানের ছেলে সংসদে, যাদেরকে তারা সবচেয়ে বড় রাজাকার জানে, তারা তাদের ছেলে এবং তারা নিজেরাই সংসদে চলে আসছে, তাহলে ভাইসাটা গেল কই? আচ্ছা, 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 হুম, 3 কোটি মানুষ তাদেরকে ভোট দিল। তো এদের এই উইয়ার্ড কর্মকাণ্ড এবং মানে আত্মবিরোধী কর্মকাণ্ড, আমি যেটা বললাম ওইটা আমার বিরুদ্ধে আবার ইউজ করা যাবে, এই কর্মকাণ্ড করার পরেও এই যে উইয়ার্ড কর্মকাণ্ড, যেগুলোর কোনো ব্যাখ্যা নাই, কোনো হুম, লজিক নাই, হুম, হুম, তারপরেও যে তাদেরকে নিয়ে আমরা আলোচনা করতেছি, এটা আমাদের ব্যর্থতা। ইলেকশনের পূর্বে হঠাৎ করে জামাতের জয় জয়কার, মানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মাঠে ময়দানে সবখানে শুধু জামাত, জামাত, জামাত। হ্যাঁ, কিন্তু নির্বাচনে দেখা গেল ভোট হচ্ছে কিংবা হচ্ছে না এটা আমি যাব না। কিন্তু নির্বাচনের পরে তো তারা ক্ষমতায় আসতে পারল না। কিন্তু নির্বাচনের পূর্বে তাদের পক্ষ হয়ে সোশ্যাল মিডিয়াতে এবং আ মাঠে ময়দানে এত ব্যাপক আলোচনা সৃষ্টি হওয়ার পেছনে কি, কি রহস্য থাকতে পারে? আপনি কি অবলোকন করছেন? ইলেকশন হুম, পূর্ববর্তী সময়ে হুম, জামাতের যেই সোশ্যাল মিডিয়াতে যে উত্থান, হুম, হুম, ওটা মূলত একটা খুব বেসিক ফান্ডামেন্টাল জায়গা থেকে। আচ্ছা। মানুষ ব্যালেন্স দেখতে চায়। মেইনস্ট্রিম মিডিয়া পুরোটা যখন বিএনপির পক্ষে কথা বলতেছিল, বিএনপির ভাষায় কথা বলতেছিল, মানুষ একটা হেলদি কম্পিটিশনে নিয়ে আসার জন্য দেখা যাবে কি অ্যান্টি বিএনপি কথাবার্তা যারা বলতো, তারা জামাতের হয়ে কথা বলতেছে। ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টদের একটা বড় অংশ এই লিমিটেড টাইমটার জন্য জামাতের বয়ানে কথা বলল, জামাতের পক্ষে কথা বলল, আচ্ছা। দাঁড়িপাল্লার ভোট পর্যন্ত চাইলো। হুম, সো এই জিনিসটা হইল শুধুমাত্র ওই ভোটের প্রতিদ্বন্দ্বিতা, মাঠের প্রতিদ্বন্দ্বিতাকে ইন্টারেস্টিং করে তোলার জন্য হয়েছিল। আচ্ছা। আর এই ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টরা যারা মাগনা হুম, নিজের খেয়ে জামাতের মোষ তাড়াইলো, তারা কিন্তু ম্যাক্সিমামই করলো যাতে একটা হুম। একটা হেলদি সংসদ হয়। এটা কি আপনি কি মাগনা মনে করেন? আ এরকম তো শোনা যায় যে তাদেরকে টাকা পয়সা দিয়ে প্যাট্রোনাইজ করছে জামাত। জামাত আসলে এত টাকা পয়সা দিছে কিনা আমি জানি না, আমি তো পাই নাই। হুম। দা মানে আমি শিওর না আপনি পাইছেন টাকা। আমি তো পাওয়ার প্রশ্নই আসে না। কারণ আমিও আমি তো তো পাই নাই। জামাতের পক্ষেও কাজ করি নাই, বিপক্ষেও কাজ করি নাই। যাই হোক। তো অ্যাক্টিভিস্ট না আপনি সোশ্যাল মিডিয়াতে? আমিও তো ছোটখাটো অ্যাক্টিভিজম করি। এটা যেহেতু কাটা যাবে আরকি। তো যাই হোক পরে যেহেতু যেহেতু আপনিও পান নাই, আমিও পাই নাই। হ্যাঁ, আমাদের পরিচিত যারা আছে তাদের হ্যাঁ। সাথে কথা বলে দেখলাম কেউই পায় নাই। হুম, তাহলে টাকাটা পাইলো কে? হুম, আমাদেরকে এটা ফাইন্ড আউট করতে হবে। যে আমার যদি দিয়েই থাকে আমি কেন পাইলাম না? আমিও তো পাওয়ার কথা। সো এখন যে জিনিসটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টদের একটা বড় অংশ যে মাগনা ঘেঁটে জামাতের পক্ষে প্রচারণা করলো। হুম, জামাত যদি মনে করে এরা সবাই আমাদের সাথী ভাই, হুম, তাহলে এটা তাদের একটা ভুল হুম, এবং এটা লং টার্মে ওদের অনেক ক্ষতি করবে। হুম, এবং জামাতের যে ব্যাপারটা, তাদের বেশিরভাগ জায়গায় মুরব্বিরা এখনো কমান্ডিংয়ে আছে। মুরব্বিরা অনেক দিকে অনেক কিছু এখনো বুঝতে চেষ্টা করে না। ইয়াংদের তাদের মানে কয়েকটা জেনারেশন গ্যাপ তো, হুম। এই সব জায়গায় ফাইন টিউনিং হয় না। আবার জামাতে আমলাতান্ত্রিক জটিলতা জামাতের ভেতরেই। জামাতের ভেতরে। ওখানে তাদের ব্যুরোক্রেসি ডিসিশন কাজ করে। বিউরোক্রেসি ওখানেও আছে, তাদের ডিসিশন মেকিং এ কয়েকটা ধাপ, হুম। তারপরে বাজেট অ্যাপ্রুভাল এইসব মানে পুরা একটা কর্পোরেট অফিস। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা কিন্তু আপনি বিএনপিতে দেখবেন না। বিএনপিতে আপনি দেখবেন ডিসিশন একজন ওই সিরাজগঞ্জে একজন ডিসিশন নিছে, এক্সিকিউট ও করে ফেলছে। ওকে। হুম। কিন্তু জামাতে যেটা হয় একটা জেলায় ডিসিশন নেওয়ার পর ওটা কেন্দ্র থেকে অ্যাপ্রুভাল নেওয়া লাগে। এইজন্য আচ্ছা। ওরা অনেক অংশ স্লো হয়ে যায়। ওকে। লং প্রসেসে ঢুকে যায়। মানে ডিসেন্ট্রালাইজড না। ডিসেন্ট্রালাইজ না। আচ্ছা। সো এই জিনিসটার জন্য জামাতের যেই উত্থানটা,
এটা পুরোটাই ছিল অর্গানিক। জামাত অর্গানাইজ করে এত বড় উত্থান জামাত করার মতো ওদের আসলে ওই ক্যাপাসিটি নাই এখনো। তারপরে জামাত যে সবাইকে একসাথে কোঅর্ডিনেট করে একটা কাজ করতে পারবে সোশ্যাল মিডিয়াতে, ওই ক্যাপাসিটিও এখনো তাদের নাই। তারা একটু এলিটিস্ট সংগঠন, তো ওরা আসলে সবাইকে অ্যাকোমোডেট করতে পারে না, চাইলেও অনেক সময় পারে না। সো এটা পুরোটাই ছিল অর্গানিক। মানুষের একটা চাওয়া ছিল একটা হেলদি সংসদ হোক, বিরোধী দল সরকারি দল প্রায় সমান সমান হোক। আর আমি জানি না জামাত, আমি নিজেই একটা প্রেডিকশন দিতাম যে জামাত 30-40টা 50টা পর্যন্ত সিট পাইতে পারে। কিন্তু ইলেকশনের আগে সবাই যেই একটা জোয়ার দেখা গেল, ওই জোয়ারের ফলে জিনিসটা 80-100-র কাছাকাছি চলে আসছে। জামাতের মতে যে তাদেরকে 30টা সিটে ইচ্ছা করে হারাই দেওয়া হয়েছে, এটা আমি জানি না, এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, এটা ইলেকশন কমিশন দেখবে, কোর্ট দেখবে। ওই 30টাও যদি তারা পায় তাও 100-110টা হয়, তার অর্ধেকও যদি পায় 80-90টার মতো হয়। তো ইটস এ মানে এতদিন বাংলাদেশের এত বছর পরে বিরোধী দল এতগুলা সিট নিয়ে সংসদে থাকবে। আমরা একটা হেলদি সংসদই দেখব। আগামী নির্বাচন পর্যন্ত সাস্টেইন করতে পারবে কিনা, আগামী নির্বাচনেও তার পক্ষে এই জোয়ারটা থাকবে কিনা, এটা অনেকাংশেই ডিপেন্ড করে বিএনপির উপর। আমরা যখন ফ্যাসিবাদী আমলে দেখতাম অ্যান্টি আওয়ামী লীগ সবাই বিএনপি, এই জিনিসটা আবার বাংলাদেশে এটা আবার হবে, অ্যান্টি বিএনপি সবাই জামাত। তখন ইউনিফাই করার জন্য একটা প্ল্যাটফর্ম তো দরকার, একটা জায়গা তো দরকার। অ্যান্টি বিএনপি সবাই দেখবেন জামাত, অথবা জামাত এনসিপি যদি একসাথে থাকে তাহলে তো হইলই অ্যান্টি বিএনপি সবাই 11 দলীয় জোটের লোক। সো এই উত্থানটা আবার হবে কি না হবে এটা পুরোপুরি ডিপেন্ড করে বিএনপির উপর, তার এই 5 বছরের পারফরমেন্সের উপরে। জামাত এনসিপি যেই জোটটা হলো, তার আগে এনসিপির বিভিন্ন নেতারা কিন্তু জামাতকে নালিফাই করছে রাজাঘাট টাজাঘাট বলে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে এগুলো ব্যাপক আলোচনা হয়েছে। কিন্তু তাদের যখন একটা জোট তৈরি হইলো, জোট হওয়ার পরে বিএনপির তরফ থেকে যখন জামাতকে রাজাকার বলা হচ্ছে, তখন আবার এনসিপির নেতারা এটাকে ডিফেন্স করা শুরু করলো। তো রাজনীতিটা কি এরকম দ্বিচারিতার মধ্য দিয়ে যেতে থাকবে, নাকি এটা রাজনীতির খাসলতি? এটা একটা মজার জিনিস। আমাদের মানে এনসিপির একটা বড় অংশ এরা খুব আওয়ামী বয়ানে মুক্তিযুদ্ধপ্রেমী, মানে নর্মাল বয়ানে মুক্তিযুদ্ধপ্রেমী না, আওয়ামী বয়ানে মুক্তিযুদ্ধপ্রেমী। আওয়ামী বয়ানে যেভাবে ওরা মুক্তিযুদ্ধকে ডিফাইন করতো একইভাবে ডিফিনেট করে, একইভাবে আওয়ামী লীগ যাকে রাজাকার বলতো ওরাও রাজাকার বলে। এবং আমি বলি এটা হচ্ছে ওই যে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের যে জেনারেশনটা, ওইটার একটা বড় অংশ। তো এখন ওরা আওয়ামী লীগের ভাষায় জামাতকে গালাগালি করতো, আওয়ামী লীগের ভাষায় জামাতকে গালাগালি করতো। কিন্তু যখন ওরা জামাতের সাথে জোটবদ্ধ হইল, তাদের বড় ভাইরা তাদেরকে বলে দিল যে না আর করা যাবে না। তো যেহেতু বড় ভাই বলছে, উপর থেকে ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ আসছে যে জামাতকে ডিফেন্ড করতে হবে। জোট ভেঙে যাওয়ার পরে কি আবার শুরু হবে? মোস্ট লাইকলি তাই? হ্যাঁ, আমার তো এটাই মনে হচ্ছে। তাহলে যে এই যে টক শোগুলোতে বিশেষ করে সরওয়ার তুষার সহ আমরা অনেকগুলো নেতাকে দেখেছি যে জামাতকে বিএনপির তরফ থেকে যখন অ্যাটাক করা হয়, রাজাকার বা 71-এর খোঁটা দেওয়া হচ্ছে, তখন এনসিপির নেতারা এটাকে নানাভাবে ডিফেন্স করছে। হ্যাঁ, এই রেকর্ডগুলো কিন্তু আছে। তো এগুলো নিয়ে তো আবার তাইলে তো এক ধরনের আর একটা ক্যাচাল শুরু হইতে পারে যে ভবিষ্যতের রাজনীতিতে তোমরা যারা মানে ডিফেন্স করা শুরু করছিলা তারাই এখন আবার রাজাকার বলতেছে। যেমন আপনার মানে বিশেষ করে জোট সরকারের আমলে সেই 2000 মানে 8-এর আগে যখন জামাতের এবং বিএনপির সাথে খুব সুসম্পর্ক ছিল এবং একসাথে তারা রাজনীতি করছে, জোটে ছিল, তখন জামাতকে রাজাকার বলা হলে এবং জামাতের বিরুদ্ধে মামলা হামলা হলে 71-এর বিষয়ে টেনে এনে তখন খালেদা জিয়া কিন্তু তাদের জন্য একটা দেওয়াল হিসেবে দাঁড়িয়ে যেত, আমরা দেখেছি নানাভাবে। তো এই জিনিসটা এইবারের রাজনীতিতে দেখা গেল না, বরঞ্চ খালেদা জিয়ার যারা সৈনিক আছেন বিএনপিতে তারাই তাদেরকে আবার রাজাকার বলছে। তো এই যে রাজনৈতিক দ্বিচারিতার ক্যারিকাচার, এটা কি রাজনীতির একটা খাসলত, নাকি এটা থেকে মানে সাধারণ জনতা মুক্তি পাবে? মানে আমার চোখে এমন আসলে পড়ে নাই যে এনসিপির যারা জামাতকে ডিফেন্ড করছে ওরা আগে জামাতের বিপক্ষে কথা বলছিল আওয়ামী বয়ানে। এনসিপিতে স্পষ্টতই 2-3টা গ্রুপ আছে, আচ্ছা, 2-3টা কোরাম আছে। যেমন যেই গ্রুপটা জামাতকে ডিফেন্ড করলো, ব্যক্তি না বলুক কিন্তু তার দলের নেতারা তো বলেছে। জামাত ছাড়া বাংলাদেশে এই জিনিসটা খুবই কমন। জামাত যেমন তার উপরের প্রধান যেই কথাটা বলে, ইউনিয়ন পর্যায়ের লোকও সেম কথাই বলে। বিএনপিতে এটা ঘটে না, আওয়ামী লীগে এটা ঘটতো না, এনসিপিতেও মানে আমার মনে হয় না এটা ঘটবে। তাদের সর্বোচ্চ নেতা একটা কথা বললে তাদের বাকিরা অন্যান্য কথা বলে। এই জায়গায় কিছু লোক কিন্তু প্রথম থেকেই জামাতকে আক্রমণ করতো না। যারা করতো না তারাই কিন্তু এক সময় গিয়ে জামাতকে ডিফেন্ড করলো, জোটের খাতিরে হোক যেই খাতিরেই হোক। আর যারা জামাতকে আক্রমণ করতো
ওরা কিন্তু নির্বাচনের জোটের পরবর্তী সময়টা চুপ ছিল, তারা কিন্তু এসে জামাতকে আবার ডিফেন্ড করে নাই। এখন আপনি এটা আমার মনে হয় না কাউকে পাওয়া যাবে যারা জামাতকে একদম মানে আওয়ামী লীগ বয়ানে গালাগালি করতো, জামাতকে রাজাকার, আলবদর এই টাইপের কথাবার্তাগুলো বলতো, পাকিস্তান পাঠিয়ে দিত, ওরা এসে আবার জামাতের পক্ষে কথা বলছে। আমার মনে হয় না এরকম পাওয়া যাবে। এখন আপনি সরোয়ার তুষার বলেন, সাইফ মুস্তাফিজ বলেন, সালেউদ্দিন সিফাত বলেন, এরা কিন্তু জামাতের বিপক্ষে এই একদম মানে লুঙ্গি কাছা বাইন্ধা কখনো নাই বা জামাতকে গালাগালি করে নাই। আবার একদম যে মানে লুঙ্গি মাথায় তুলে জামাতকে ডিফেন্ড করতেছে তাও করে নাই। লাইনে থেকে যতটুকু নিউট্রালি ডিফেন্ড করা যায় ততটুকুই। এখন যদি আমি আপনাকে বলি, আপনি ধরেন কথার কথা আপনি জামাত সাপোর্ট করেন, আমি যদি আপনাকে পাকিস্তান পাঠিয়ে দিতে চাই, সেই ক্ষেত্রে যদি কেউ একজন এসে ডিফেন্ড করে, দ্যাট ডাজন্ট মিন সে আপনার আপন ভাই লাগে, সে আপনাকে ডিফেন্ড করলো, তার সাথে আপনার খুব সখ্যতা আছে। অদ্ভুতভাবে আচরণ করলেই যে কেউকে ডিফেন্ড করতেই পারে। এই ক্ষেত্রে এটাই। আর ম্যাডামের সময় যেটা ছিল, ম্যাডাম থাকতে জামাতের সাথে আসলে ওদের মানে বিএনপির বন্ডিংটা সবচেয়ে স্ট্রংগেস্ট ছিল। ম্যাডাম অত্যন্ত অসুস্থ হয়ে যাওয়ার পরে ওই বন্ধনটাও আস্তে আস্তে কমতে শুরু করলো, আমরা দেখলাম। জুলাই গণ অভ্যুত্থানের যারা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি হাসিনার বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে যারা বয়ান তৈরি করেছে বিদেশের মাটিতে থেকে, তাদের মধ্য থেকে অন্যতম পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, তারপরে ডক্টর কনক সরোয়ার এবং শাহেদ আলম সাহেবও কিন্তু যথেষ্ট ভূমিকা রেখেছে। উনি এখন বর্তমানে বাংলাদেশে উপস্থিত আছেন এবং বাংলাদেশের বুদ্ধিবৃত্তিকভাবে বিএনপির পক্ষে তিনি যথেষ্ট বয়ান তৈরি করছেন এবং জাতীয়তাবাদের পক্ষে জনতাকে তিনি এক ধরনের মানে শিক্ষা দীক্ষা দিচ্ছেন আর কি। তো শাহেদ আলম সাহেব নিঃসন্দেহে একজন ভালো সাংবাদিক এবং তার অনেক অবদান আছে। তো আপনি কি মনে করেন শাহেদ আলম ভাইয়েরা বাংলাদেশে যদি বুদ্ধিবৃত্তিকভাবে এই ধরনের একটা ইন্টেলেকচুয়াল একটা পরিবেশ তৈরি করে, এটার মধ্য দিয়ে জাতি কতটুকু উপকার হবে, জাতির কি উপকার হইতে পারে আর কি? শাহেদ আলম আসলে আমি চিনলাম না। শাহেদ আলমকে চিনেন না? না আমি আসলে চিনতে পারি নাই, সরি, আমারই ব্যর্থতা হয়তো এটা, আমি ওনাকে চিনি না, এটা আমাকে খুঁজে দেখতে হবে। উনি তো বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন এবং বিশেষ করে উনি কোন হাউসে ছিলেন? উনি হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের সোশ্যাল মিডিয়াতে যারা বয়ান তৈরি করেছেন তাদের মধ্য থেকে অন্যতম শাহেদ আলম। উনি অ্যাক্টিভিস্ট না সাংবাদিক? সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট। মানে কোন হাউসে ছিলেন উনি সাংবাদিক? বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলগুলোতে বেশ কয়েকটাতে কাজ করেছেন, যমুনাতে সম্ভবত কাজ করেছেন, 21-এ হতে পারে। উনি আসলে মানে এটা আমারই ব্যর্থতা, আমি ওনাকে চিনি না। হ্যাঁ হয়তো। আচ্ছা, হতে পারে। যাই হোক, আমি তাইলে আপনাকে এই প্রশ্নটা করেও তো হয়তো বা আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছি, এর জন্য সরি। আচ্ছা, জুলাই গণ অভ্যুত্থানের একজন অন্যতম নেতা আলী আহসান জুনাইদ, হঠাৎ করে উনি রাজনীতির মাঠ থেকে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার পেছনে কি কারণ আছে বলে মনে করেন? এবং তার যে শক্তিমত্তার জায়গাগুলো যে ছিল, তিনি অপার একটা সম্ভাবনাময় পলিটিক্যাল সিচুয়েশন বা পলিটিক্যাল নতুন একটি ফেনোমেনন তৈরি করবার পেছনে একটা অনঘটকের ভূমিকা রাখতেছিলেন, কিন্তু হঠাৎ কি এমন হয়েছে যে উনি এখন মাঠে নাই? উনি মাঠে নাই ব্যাপারটা আসলে এমন না, ওনারা কখনোই মাঠে ছিলেন না, আবার সবসময় ছিলেন। এখন আসলে অবাক হব না আমি যদি আমি শুনি আলী আহসান জুনায়েদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে মেয়র নির্বাচন করেন, করতেই পারেন। এবং আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি এটা নিয়ে ছোটখাটো আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে। তো আলী আহসান জুনায়েদের কখনো অপ্রাসঙ্গিক হয় না, কারণ যখন নেতারা বিপদে পড়ে তখন নেতারা বড় ভাইকে ফোন দিয়ে বলে, ভাই একটু প্রবলেমটা সলভ করে দেন। ওই সলভ করার লোক হচ্ছে আলী আহসান জুনায়েদ। হয়তো মানুষ চিনে না, কিন্তু মানুষ যাদেরকে চিনে তারা আবার আলী আহসান জুনায়েদদেরকে চিনে। মানে নেতাদের বড় ভাই, নেতা না আসলে, ওই যে বড় ভাই একটু এসে বড় ভাইরা প্রবলেম সলভ করে দেয়। এখন আবার আরেকটা জিনিস হচ্ছে, এটা দিয়ে কি জনমানুষের রাজনীতি করা যাবে? আপনি শুধু নেতাদের বড় ভাই হবেন, মানুষের তো বড় ভাই হতে হবে। হ্যাঁ, মানুষের বড় ভাই হন, মানুষের নেতা হন, মানুষের লিডার হন, মানুষের সুখে দুঃখে পাশে থাকেন, তাইলে তো রাজনীতি হতে পারে। সম্ভবত এটার কারণেই তিনি মাঠ থেকে সরে দাঁড়াইছেন। কি সুখ দুঃখ নাই ওনার? না, মানুষের যে আপনি নেতা হতে পারছেন না বা মানুষের দোরগোড়ায় পৌঁছাচ্ছেন না, এই জন্যই কি আপনি অপ্রাসঙ্গিক, ইরিলেভেন্ট হয়ে গেলেন? মানুষের দোরগোড়ায় যাওয়ার চেষ্টা দেখলাম আমরা আসলে ওনার যে নতুন প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ, আমিও সেখানে আছি, কিন্তু আপ বাংলাদেশের আমিও একজন কেন্দ্রীয় সদস্য। মানুষের দোরগোড়ায় যাওয়ার চেষ্টা কিন্তু আমরা করে যাচ্ছি, আমাদের অ্যাক্টিভিটিগুলো আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু অদ্ভুত কোনো একটা কারণে আমরা মেইনস্ট্রিম মিডিয়ার কখনো সাপোর্ট পাই নাই। এবং সবচেয়ে বড় একটা প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে গিয়ে ফান্ডিং। এমন না যে কোটি কোটি টাকা আমাদের আছে আমরা খরচ করতেছি। এনসিপি ফান্ডিং পাইলে আপ বাংলাদেশ কেন পাচ্ছে না? এনসিপি ফান্ডিং পাইলে আপ বাংলাদেশ পাচ্ছে না, কারণটা হচ্ছে একদম 5 আগস্টের পর থেকে জুলাই গণ অভ্যুত্থানের মূল ফেস হিসাবে যাদেরকে মানুষ চিনত তারা এনসিপিতে, যাদেরকে মানুষ চিনত না তারা আপ বাংলাদেশে। সো যাদেরকে মানুষ চিনে তাদের উপরে তো মানুষ ইনভেস্ট করে, যাদেরকে চেনে না তাদের উপর ইনভেস্ট করে না।
এখন আলী হাসান জুনায়েদ সহ বাংলাদেশকে পারফর্ম করে মানুষের জন্য দাঁড়াইতে হবে, মানুষের পক্ষে কথা বলতে হবে। তখন যদি মানুষ তাদেরকে আপন করে নেয়, সেটার জন্য একটা বড় ব্যাপার হচ্ছে, এখন যদি আলী হাসান জুনায়েদ আসলেই উত্তর সিটি কর্পোরেশনে দাঁড়ান, এই ডেভেলপমেন্টের ব্যাপারটা, সিটি কর্পোরেশন কিন্তু ডেভেলপমেন্ট ফেস, ওখানে কিন্তু ওরা মানে আইনসভা না, ওরা মানে আইন প্রণেতা হয় না, ওরা ডেভেলপমেন্ট করার লোক হয়। আসল যে সমস্যাগুলো, মশাবাহিত সমস্যা, পানিবাহিত সমস্যা, জলাবদ্ধ, এগুলো নিয়ে কিন্তু মেয়ররাই কাজ করে। উনি যদি সিটি কর্পোরেশনে দাঁড়ান, মানুষের দোরগোড়ায় যান, পথে পথে হাঁটেন, মানুষের সমস্যা নিয়ে জিজ্ঞেস করেন, তখন তো দেখা যায় মানুষ তাকে একসেপ্ট করলো কি করলো না। রাজনীতিতে কিন্তু কখনোই শেষ কথা বলতে কিছু নেই, এবং রাজনীতিতে কেউ কখনো আসলে হারিয়ে যায় না, হয়তো একটু ইনঅ্যাক্টিভ থাকে, আবার চলে আসে। মানে আপনি বলতে চাচ্ছেন আলী হাসান জুনায়েদ ঠিকই তার মানে ট্র্যাক লাইনে আবার ফিরে আসবেন? ফিরে আসাটা আসলে তখন কথা আসতো যদি উনি হারাই যেতেন। উনি হারাই যান নাই, তাইলে কই আছেন? বাসায় অ্যাপারেন্টলি এখন হয়তো বাসায় আছে। একটু আগে দেখলাম উনি ওনার মেয়েকে নিয়ে ইনকিলাব জিন্দাবাদ বলতেছেন। দৃশ্যত এখন চোখের সামনে হয়তো ওনাকে দেখা যাচ্ছে না, কিন্তু উনি ওনার কর্মকাণ্ড চালায় যাচ্ছেন, ওনার বাংলাদেশ তাদের কর্মকাণ্ড চালায় যাচ্ছে। হয়তো একটু, যেহেতু ইলেকশনই ছিল না, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ছিল না, সেহেতু একটু ধীরগতি আসছে, তাদের প্রতি মানুষের মনোযোগটা কম। বাংলাদেশ দাঁড়াতে পারলো না কেন? বাংলাদেশ দাঁড়াতে পারলো না ব্যাপারটা আসলে রেজাল্টে মানে একদম হুম। কনক্লুশনে আসার মতো এখনো পরিস্থিতি হয়নি। বাংলাদেশ এনসিপি যেই সময়টা নাগরিক কমিটি থেকে পেয়ে তারপরে এনসিপি করলো, বাংলাদেশের ওই সময়টা মাত্র শেষ হইলো। এর মাধ্যমে এনসিপি যে স্বতঃস্ফূর্ত মানুষের গণজোয়ারটা পেয়েছিল, এনসিপি মানুষের সমর্থন, এনসিপি মিডিয়া অ্যাটেনশন, এনসিপি ফান্ডিং, ডোনেশন, এগুলোর কোনোটার 10% কিন্তু বাংলাদেশ পায় নাই। আপনি একটা যদি বিষয় চিন্তা করেন যে জাতীয় নাগরিক কমিটি গঠন হওয়ার আগে তাদের প্রি প্ল্যাটফর্ম ছিল কোনটা? জাতীয় নাগরিক কমিটি। পার্টি গঠন পার্টি হওয়ার আগে। গঠনের আগে, এনসিপি গঠনের আগে জাতীয় নাগরিক কমিটি হয়েছিল, এটা প্রি প্ল্যাটফর্ম। ওখানে দেখা গেছে যে আপনার মানে তারা যারা আহ্বায়ক, তারপরে সদস্য সচিব এবং প্রথম সারির যারা ছিল, ওখানেই সীমাবদ্ধ রাখে নাই। প্ল্যাটফর্মকে কিভাবে বড় করা যায় এবং ফেসগুলো ইনক্লুড করা যায়, নতুন নতুন ফেস তৈরি করা যায়, তারা ওই দিকে মনোযোগ দিয়েছে। তো সেই দিক থেকে বাংলাদেশ কি পিছিয়ে পড়েছে, নাকি তারাও সমান্তরালে সেই জাতীয় নাগরিক কমিটি যেভাবে করেছিল যে নতুন নতুন ফেস তৈরি করা এবং বিশেষ করে সমাজের গ্রহণযোগ্য মানুষগুলোকে ইনভাইট করা এবং ইনক্লুড করা, এই কাজটা কি বাংলাদেশ করেছে? বাংলাদেশ ওই কাজটা করার মতো সময় আসলে পায় নাই। সময়, রিসোর্স, মানুষজন, বাংলাদেশের এই যে এই সময়টা এখন যেটা চলতেছে, সেটা হচ্ছে গিয়ে এনসিপি তার নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টি হওয়ার যে সময়টা ছিল, ডিউরেশনটা ছিল, ওই ডিউরেশনটা মাত্র হয়তো বাংলাদেশ এই কাছাকাছি আসছে। সো যেহেতু কাছাকাছি আসার পথে তার রিসোর্সগুলো ছিল না, যেগুলো এনসিপি বিনা বাক্য ব্যয়ে পেয়ে গেছে, সেহেতু বাংলাদেশ একটু সময় লাগবে। রিসোর্স বলতে কি কি? জনসমর্থন, মানুষ, মিডিয়া অ্যাটেনশন, মানুষের ডোনেশন, এই জিনিসগুলা বাংলাদেশ কিন্তু মিডিয়া অ্যাটেনশন তো আপনি যখন কোনো ফেস ইনক্লুড করবেন, তখন তো মিডিয়া অ্যাটেনশন তো পাবেনই। আপনি তো কোনো ফেসকে ইনক্লুড করতে পারেন নাই, কোনো ফিগারকে ইনক্লুড করতে পারেন নাই। যেমন আমরা যদি বলি যে জাতীয় নাগরিক কমিটি যেটা হয়েছিল, মানে নাসিরউদ্দিন পাটোয়ারি আহ্বায়ক ছিলেন, সম্ভবত আলী হাসান জুনায়েদ ওটার যুগ্ম আহ্বায়ক ছিলেন। সেখানে কিন্তু আমরা দেখেছি ডাক্তার জারাকে নিয়ে আসছে। ওকে, তো সেরকম বাংলাদেশে কেন গত 8 মাসেও প্রায় 8 মাসেও একটা ফিগারকে ইনক্লুড করতে পারলো না? এটার জবাবটা, যেহেতু আপনি সেখানে কাজ করেন এবং আলী হাসান জুনায়েদের খুব কাছের লোক, নিশ্চয়ই আপনি এর জবাব জানা আছে আপনার কাছে। বাংলাদেশ করতে পারলো না অথবা চেষ্টা করে নাই, ব্যাপারটা এমন না। বাংলাদেশ চেষ্টা করে গেছে। বাংলাদেশ মানুষের কাছে কাছে যাদেরকে ফেস হিসাবে আমরা বলতেছি, তাদের কাছে নক করছিল। তো ওই সময়টা জাতীয় নাগরিক কমিটি যেই সময়টা পেয়েছে, তাদের যেই এনভায়রনমেন্টটা পেয়েছে, ওটা কিন্তু বাংলাদেশ এর পরে এসেছে। মোমেন্টামটা ধরতে পারে নাই। মোমেন্টামটা পায় নাই তারা, ধরতে না, মোমেন্টামটা পায়ই নাই। পায় তারা যখন আসছে তখন কিন্তু ওই মোমেন্টাম অলরেডি গন। হুম। তাদেরকে একটু স্ট্রাগল বেশি করতে হবে, তাদেরকে চেষ্টা বেশি করতে হবে। সেই চেষ্টাটা কি এখনো অব্যাহত আছে বলে মনে চেষ্টা করেন? আমার মতে অব্যাহত আছে। আচ্ছা। চেষ্টা অব্যাহত আছে। মানুষের দোরগোড়ায় পৌঁছানো, মানুষের দ্বারে দ্বারে নক করা, কে আসবে কে আসবে না তাদের ইচ্ছা, কিন্তু মানুষকে রিচ করা, এটা মানে চলমান। আপনি দেখেন যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যেমন জাতীয় নাগরিক কমিটি গঠন, মানে জাতীয়, এটা নিয়ে বেশি চাইলে এটা চলতে থাকবে কিন্তু। আচ্ছা, এনসিপি গঠনের আগেই জাতীয় নাগরিক কমিটি যখন ছিল, তাহিদ ভাই আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে নতুন সরকার আসলো, এখন ডাকসু ইলেকশন, চাকসু ইলেকশন, অর্থাৎ ছাত্র সংসদ ইলেকশনগুলা, এগুলো আর কি
সে আগের মতো হবে? আমরা নুরুল হক নূর এবং সাদিক কায়েম এরা কিন্তু ওখান থেকেই উঠে এসছে। তো ডাকসু ইলেকশন এবং চাকসু ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটা রাজনৈতিক জোয়ার সৃষ্টি হয়। এই জিনিসটা কি আবার দেখতে পাবো নাকি এখানেই শেষ? এক। দ্বিতীয়ত ছাত্র সংসদ ইলেকশনগুলো যদি হয়ে থাকে সেখানে ছাত্রদল কেমন পারফরমেন্স করবে বলে আপনার কাছে মনে হয়? ছাত্রদলের যিনি সভাপতি হুম। রাকিব ভাইয়ের ইদানিং দুই একটা কথা আমরা সবার সামনে দেখলাম। হুম। উনি খুব সুন্দর করে সবাইকে বলছে যে কে কোন ছাত্র সংগঠনের সেটা ভুলে গিয়ে একসাথে কাজ করতে হবে। আচ্ছা। এখন যদি আসলেই ক্যাম্পাসগুলোতে ওনারা এই মনোভাব বজায় রেখে একসাথে কাজ করা শুরু করে, হুম। তাহলে ছাত্র সংসদ সামনের ইলেকশনটাতে আমরা অন্য ধরনের ফলাফল দেখতে পারি। হুম। সাধারণ ছাত্ররা, সাধারণ স্টুডেন্টরা তারা কি চায়? নিরাপদ একটা ক্যাম্পাস চায়, নাথিং। একটা নিরাপদ ক্যাম্পাস চায় যেখানে টেন্ডারবাজি, হানাহানি, মারামারি যেগুলো হবে না। হুম। এখন ছাত্রদল যদি তাদেরকে সেটা অফার করে, ওয়াই নট ছাত্রদল? আর সামনে ইলেকশন হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে নতুন সরকারের সদিচ্ছার উপরে। আমার মনে হয় না নতুন সরকার সেটা আটকাবে। আমরা আশা করব নতুন সরকার সেটা আটকাবে না। কারণ একটা সরকার যার ২০০-র অধিক সিট নিয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সংসদে আছে, তার তো হারানোর কিছু নাই। সে তো ছাত্র সংসদ দিয়ে নিজেকে বদার হওয়ার কিছু নাই। হোক না ছাত্র সংসদ। এখনই তো তার শাসনামল, সে যখন শাসন গ্রহণ করলো তখনই তো সবগুলা ক্যাম্পাসে অলরেডি শিবিরের প্যানেলগুলা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ছাত্র সংসদগুলাতে এই দায়িত্ব নিল। তার কি খুব ঝামেলা হচ্ছে এখন? হচ্ছে না। সে যদি সুন্দর মতো দেশ চালায়, ঝামেলা করার তো কিছু নাই, কেউ করবে না। আর সাদিক কায়েম, নুরুল হক নূর, এই টাইপের ফেসগুলা বাংলাদেশের ছাত্র সংসদগুলো থেকে উঠে আসুক, এটা বাংলাদেশের সবারই চাওয়া। সেই নুরুল হক নূর ডাকসু ভিপি থেকে আজকে মন্ত্রী, প্রতিমন্ত্রী। তাকে নিয়ে মানুষ আরও অনেক বেশি আশা করছিল। সে যদি ওই আশার উদ্ভট আচরণগুলো না করতো, তাকে মানুষ চাইতো যে সে প্রধানমন্ত্রী হবে। হইতেও পারে সামনে, নোবডি নোস। কিন্তু মানুষ তার উপর কিছুটা বিরক্ত। সে নিজের দল ছেড়ে আরেক দলে চলে যাওয়া। সে একদিন ২০২২ সালে একটা বক্তব্য আমি দেখলাম, সে বলতেছে যে বিএনপি, আওয়ামী লীগ এদেরকে দিয়ে কখনোই পরিবর্তন সম্ভব না। সে আবার এখন বিএনপির নির্বাচন করে বিএনপির প্রতিমন্ত্রী হয়ে গেছে। তাহলে সে কি নিজের কথা ভুলে গেছে? নাকি তার কাছে এখন মনে হয়েছে যে না, আমি আগে ভুল বলছি ভাই, এখন যেটা হয়েছে, আমি বড় হয়েছি তো, ছোট ছিলাম তখন, আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। সো এখন আমরা দেখতে চাই আসলেই পরিবর্তনটা হয় কিনা। এতদিন তো অরাজনৈতিক সরকার ছিল, এখন একটা রাজনৈতিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, যার দায়বদ্ধতাটাও কিন্তু এত বেশি। যে যত বেশি ভোট পাবে তার জনগণের প্রতি দায়বদ্ধতাটা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে বিরোধী দলের চেয়ে সরকারি দলের বেশি। বিএনপি ২১০টা সিট নিয়ে আসছে, তার মানে কি? তার কিন্তু হিউজ দায়িত্ব। সেই দায়িত্ব সে পালন করতে পারবে কিনা, মানুষের আশা সে পূরণ করতে পারবে কিনা, আমরা তো চাই সে করুক। আমাদের কি দরকার ভাই যে বিএনপির বদনাম করতে পারবো এই জন্য বিএনপি খারাপ কাজ করুক? না, আমরা তো চাই দেশে শান্তি থাকুক, দেশটা সুন্দর করে চলুক। বিএনপি চালাক, যেই চালাক, দেশ যদি সুন্দর করে চলে, বিএনপির হাতে ক্ষমতা থাকলে আমার কি সমস্যা? দেশ যদি সুন্দর করে না চলে, তারপরে না আমি একটা অপশন খুঁজবো। আমার একটা নিজের একটা জোক ছিল, যেটা আমি শুনছিলাম কোথাও একটা স্ট্যান্ড আপ কমেডি থেকে। আমরা তো মোবাইল ফোন ইউজ করি, মোবাইল ফোনে আমরা বিভিন্ন অপারেটরের সিম কার্ড ইউজ করি। এখন আমরা কি করি? একটা অপারেটর সিম কার্ড যদি আমাকে সুবিধা না দেয়, চেঞ্জ করে ফেলি না? আমার সাথে সরকারের সম্পর্ক হবে এরকম, আমি ট্যাক্স দিব, আমি ভোট দিব, আপনি আমাকে সার্ভিস দিবেন। আপনার সার্ভিস আমার পছন্দ না হলে অন্য আরেকজন অপারেটরকে আমি দিব। তার সাথে আমার আবেগের সম্পর্কটা কোত্থেকে আসতেছে? ধরেন আপনি যে কোনো একটা কোম্পানির সিম ইউজ করেন, ওই কোম্পানির হেডকে যদি আমি গালি দিই, আপনার গায়ে লাগবে? লাগবে আপনার গায়ে? যদি আপনার মোবাইল ফোন অপারেটরের চিফকে যদি গালি দেই, আপনার গায়ে না লাগে, পলিটিক্যাল পার্টির চিফকে গালি দিলে আপনার গায়ে লাগবে কেন? সে আপনার আত্মীয় লাগে, তার সাথে আপনার সম্পর্ক গিভ অ্যান্ড টেক। আমি ভোট দিব, ট্যাক্স দিব, সে আমাকে সার্ভিস দিবে। পছন্দ না হলে আমি সার্ভিস অপারেটর চেঞ্জ করে ফেলবো। এখানে আবেগ কোত্থেকে আসতেছে? এখানে আমাদের কিছু সম্মান থাকতেই পারে, কিছু আবেগ থাকতেই পারে, কিন্তু সেইটাকে কেন্দ্র করে মানুষ খুন হবে কেন? এখন যদি একজন মানুষ এসে একটা সিম অপারেটরের নিয়ে গালি দেয়, তার অফিসের সামনে গিয়ে তারা গালি দেয়, ওই অপারেটর যারা পছন্দ করে তারা কি এসে তার মারবে? মারবে না তো। কি দরকার? পলিটিক্সটা হওয়া উচিত এমন। অসংখ্য ধন্যবাদ তাহমিদ ভাই, আপনি জ্ঞান গর্ব আলোচনা করেছেন এবং সমসাময়িক রাজনীতি নিয়ে
এত সুন্দর আলোচনা যে আপনি করেছেন, আমরা সত্যিই বিমুগ্ধ হয়েছি এবং বিশেষ করে আপনার র‍্যাপ গানের যেই ইতিহাসগুলো শুনলাম আমাদের কাছে অসাধারণ লেগেছে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য।